এই চ্যাপ্টারের সব থেকে যদি ইম্পর্টেন্ট জিনিস দেখি তাহলে এখানে হচ্ছে অ্যাট্রিওভেন্ট্রিকুলার ব্লক, যেটা অ্যাট্রিওভেন্ট্রিকুলার ব্লকের মধ্যে আবার থার্ড ডিগ্রি এভি ব্লক, যেটা এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এরপর হচ্ছে অ্যাট্রিয়াল ফিব্রিলেশন, এন্ড এখানে আছে ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া, কিছু ফিচার্স আছে। তাহলে এই জায়গাগুলো থেকে সব থেকে বেশি কোশ্চেন আসে। আজকে যে টপিকগুলো আছে এগুলোকে যদি ব্রড টার্মে বলি তাহলে এটা হচ্ছে কার্ডিয়াক অ্যারিথমিয়া। কার্ডিয়াক অ্যারিথমিয়া কখন হবে? যদি কন্ডাকশন সিস্টেম অফ হার্টে কোনো প্যাথোলজি হয়। তাহলে কন্ডাকশন সিস্টেমের প্যাথোলজি জানতে হলে আমাদের আগে জানা লাগবে হচ্ছে এটার ফিজিওলজিটা আগে জানা লাগবে। তাহলে এটা হচ্ছে ডেভিডসনের একটা ছবি। এখানে যদি আমরা দেখি আমাদের হার্টের যে সাইনোঅ্যাট্রিয়াল নোড বা এসএ নোড, এটা হচ্ছে আমাদের পেসমেকার হিসেবে কাজ করে। মানে কার্ডিয়াক যে ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি এটা অরিজিন হয় এসএ নোডে। এরপর এটা ইন্ট্রাঅ্যাট্রিয়াল পাথের মাধ্যমে এটা অ্যাট্রিয়ামকে স্টিমুলেট করে। এরপরে এটা যায় কোথায়? এভি নোডে, অ্যাট্রিওভেন্ট্রিকুলার নোড বা এভি নোড। আমরা যখন একদম ফার্স্ট ক্লাসে বলছিলাম যে অ্যাট্রিয়াম এবং ভেন্ট্রিকুলার মাঝখানে একটা স্ট্রাকচার থাকে, এটা হলো অ্যানুলাস ফাইব্রোসাস। এটা কি করে? ইলেকট্রিক্যাল ইনসুলেট হিসেবে কাজ করে, ফলে কোনো ইম্পালস অ্যাট্রিয়াম থেকে ভেন্ট্রিকল যাইতে পারে না। অ্যাট্রিয়াম থেকে কোনো ইম্পালস যদি ভেন্ট্রিকল যেতে হয় তাহলে তাকে অবশ্যই এভি নোড দিয়ে ক্রস করতে হবে নর্মাল ফিজিওলজিক্যাল কন্ডিশনে। এভি নোডের পরে ইম্পালস যাবে কোথায়? বান্ডেল অফ হিলস। এটা আবার দুইটা ব্রাঞ্চ আছে, একটা হচ্ছে রাইট বান্ডেল ব্রাঞ্চ আর একটা হচ্ছে লেফট বান্ডেল ব্রাঞ্চ। লেফট বান্ডেল ব্রাঞ্চ আবার দুইটা পার্ট আছে, একটা হচ্ছে লেফট এন্ট্রিও ভেসিকল আর একটা হচ্ছে লেফট পোস্টেরিয়র ভেসিকল। এন্ড ফাইনালি যেগুলো আছে পার্কিনজি ফাইবার্স। তাহলে এটা হচ্ছে হার্টের কন্ডাকশন সিস্টেম, যার মাধ্যমে ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটিটা পাস করে এবং হার্টকে ডিপোলাইজেশন করে এবং আমাদের যে অ্যাট্রিয়াল সিস্টেম ভেন্ট্রিকুলার সিস্টেম সেটা হয় মেইনলি। এখানে কয়েকটা ক্যারেক্টারিস্টিক্স আছে যেটা আমাদের জানা লাগবে। যেমন এসএ নোড যখন কার্ডিয়াক ইম্পালস জেনারেট করে এটা একটা নির্দিষ্ট রেট মেনটেন করে, ইউজুয়ালি এটা 60 to 100 এই রেটে ইম্পালস জেনারেট করে। এখন কোনো কারণে যদি এসএ নোডটা ব্লক হয়ে যায় বা এসএ নোডে কোনো প্যাথোলজি হয়, সেক্ষেত্রে আদার যে পার্টগুলো লাইক এভি নোড, বান্ডেল অফ হিস বা পার্কিনজি ফাইবার, এরা সবাই হচ্ছে পেসমেকার হিসেবে কাজ করতে পারে। তাহলে এগুলো আমরা ফিজিওলজিতে পড়ছি। তাহলে এভি নোড যখন পেসমেকার হিসেবে কাজ করে সেখানে রেট থাকে ইউজুয়ালি 40 to 60। আর যদি পার্কিনজি ফাইবারগুলো পেসমেকার হিসেবে কাজ করে সেক্ষেত্রে হার্ট রেট থাকবে 20 to 40। তাহলে এসএ নোড আমাদের নর্মালি হচ্ছে যে পেসমেকার হিসেবে কাজ করে। এসএ নোড যদি কাজ করতে না পারে কোনো প্যাথোলজি তাহলে এভি নোড কাজ করবে, যদি সেটাও না করে তাহলে সেক্ষেত্রে পার্কিনজি ফাইবার করবে। এরপর যদি কাজ না করে তাহলে ভেন্ট্রিকুলার যে মাসলগুলো আছে এই মাসলগুলো কিন্তু পেসমেকার হিসেবে কাজ করতে পারে। তবে সেগুলা রেট হবে কম। সেকেন্ড একটা জিনিস ইম্পর্টেন্ট হচ্ছে এই যে আমাদের কন্ডাকশন সিস্টেম, এই কন্ডাকশন সিস্টেম দিয়ে যখন ডিপোলাইজেশন হয় বা কার্ডিয়াক মাসলগুলো যখন এই পাথের মাধ্যমে অ্যাক্টিভেটেড হয় তখন হচ্ছে খুবই শর্ট টাইমের মধ্যে ডিপোলারাইজেশন হয়, রিঅ্যাকশন পোটেনশিয়ালটা এখানে পাস করতে পারে। তার মানে এই কন্ডাকশন সিস্টেম যদি ইউজ হয় তাহলে সেক্ষেত্রে আমাদের ভেন্ট্রিকুলার কন্ট্রাকশনের জন্য বা কার্ডিয়াক ইম্পালস ট্রান্সমিট করার জন্য টাইমটা খুবই কম লাগবে। আর এই পাথওয়েটা খুবই ফাস্ট হচ্ছে ইলেকট্রিক্যাল ইম্পালস ক্যারি করতে পারে। তাহলে এটা আমাদের ইম্পর্টেন্ট কখন? আমরা যদি ভেন্ট্রিকুলার কন্ট্রাকশনের ইসিজি দেখি, ভেন্ট্রিকল যখন কন্ট্রাকশন করে বা ডিপোলাইজেশন হয় এটার কারণে আমাদের ইসিজিতে কি দেয়? কিউআরএস কমপ্লেক্স।
তাহলে ভেন্ট্রিকুলার ডিপোলারেশন এটা যদি এই কন্ডাকশন সিস্টেমের মাধ্যমে নর্মালি অ্যাক্টিভেট হয়, তাহলে সেক্ষেত্রে আমাদের কিউআরএসটা পাবো হচ্ছে ন্যারো বা নর্মাল কিউআরএস। এখন কোনো কারণে যদি দেখা যায় যে এই কন্ডাকশন সিস্টেমটা কোনো জায়গায় ব্লক হয়ে গেছে বা কোনো প্যাথোলজি আছে, সেই ক্ষেত্রে কি হবে, কার্ডিয়াক যে ইম্পালস গুলা, ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি, এটা কি হবে মায়োসাইট টু মায়োসাইট, মানে কার্ডিয়াকে একটা মাসেল সেল থেকে আরেকটা সেলে কি ট্রান্সমিট করবে। সেক্ষেত্রে পুরো কার্ডিয়াক মাসেল বা ভেন্ট্রিকুলার মাসেল গুলো যখন ডিপোলার হবে, সেই ক্ষেত্রে সময়টা লাগবে বেশি। তখন আমরা কিউআরএসটা পাবো ওয়াইড, মোর দ্যান 120 মিলিসেকেন্ড। এই জিনিসটা আমাদের একটু খেয়াল করা লাগবে, বিশেষ করে যদি বান্ডল অফ পিস এর পরও কোনো জায়গায় লেশন থাকে, তবে সেগুলোর ক্ষেত্রে ইউজুয়ালি ভেন্ট্রিকলের ডিপোলেশন এটা হয়তো সময় বেশি লাগে। তাহলে নর্মাল কন্ডাকশন পাথে যখন ইউজ করবে তখন আমাদের কিউআরএস কমপ্লেক্স থাকবে লেস দেন 120 মিলিসেকেন্ড। আর যখন এই কন্ডাকশন সিস্টেম নর্মালি ইউজ করতে পারবে না, কার্ডিয়াক মায়োসাইট থেকে মায়োসাইটে ইম্পালস ট্রান্সফার হবে, সেই ক্ষেত্রে আমাদের কিউআরএস কমপ্লেক্স থাকবে ওয়াইড। এটা আমাদের একটু পরে কাজে লাগবে। এটা হচ্ছে আমাদের নর্মাল কন্ডাকশন সিস্টেমের ফিজিওলজি। নর্মালি যখন আমাদের এসওর ডে নর্মাল পাথের মাধ্যমে আমাদের কার্ডিয়াক অ্যাক্টিভিটি হয়, তখন সেগুলো সাইনাস রিদম। এখন এখানে যখন কোনো অ্যাবনর্মালিটি হবে, তখন কি হবে, অ্যারিথমিয়া ডেভেলপ করবে। অ্যারিথমিয়া গুলো দুই ধরনের হইতে পারে, এটা হইতে পারে ট্যাকিয়ারিথমিয়া অথবা ব্র্যাডিয়ারিথমিয়া। ইউজুয়ালি ট্যাকিয়ারিথমিয়া যেগুলো ডেভেলপ করে, এগুলোর ক্ষেত্রে কমনলি তিন ধরনের মেকানিজম থাকে। একটা হচ্ছে ইনকেসড অটোমেটিসিটি, দেন হচ্ছে রি এন্ট্রি কোনো পাথওয়ে থাকতে পারে, আর একটা হচ্ছে ট্রিগার কোনো অ্যাক্টিভিটি থাকতে পারে। আর এইগুলোর মাধ্যমে মেইনলি আমাদের যে ট্যাকিয়ারিথমিয়া গুলো আছে সেগুলো ডেভেলপ করে। এর মধ্যে মোস্ট কমন হচ্ছে রি এন্ট্রি ট্যাকিকার্ডিয়া গুলা। এরপর আমাদের যে অ্যারিথমিয়া গুলো আছে, এগুলোকে আমরা ব্রড টার্মে দুইটা ভাগে ভাগ করতে পারি। কমন যেগুলো আছে, একটা হচ্ছে সুপ্রা ভেন্ট্রিকুলার রিদম, আর একটা হচ্ছে ভেন্ট্রিকুলার রিদম। যদিও এখানে কিছু এক্সেপশন আছে, তারপরে আমরা ইন জেনারেল মনে রাখবো সুপ্রা ভেন্ট্রিকুলার রিদম যেগুলা, মানে এগুলো ভেন্ট্রিকুলার উপর থেকে রাইজ করতেছে। তাহলে সেক্ষেত্রে আমাদের যে ইম্পালস গুলো জেনারেট হবে, এগুলো নর্মাল যে কন্ডাকশন সিস্টেম আমরা পড়লাম এটা ইউজ করলে সেক্ষেত্রে আমাদের কিউআরএস থাকবে ন্যারো। আর যদি ভেন্ট্রিকুলার অ্যারিথমিয়া হয়, তাহলে সেক্ষেত্রে আমাদের নর্মাল কন্ডাকশন সিস্টেম আছে, এইটার মাধ্যমে তখন আর ভেন্ট্রিকলটা অ্যাক্টিভেট হতে পারে না, যে কারণে আমাদের ভেন্ট্রিকল তখন কন্ডাকশন হতে সময়টা বেশি লাগে, বা ভেন্ট্রিকল ডিপোলেশন হতে সময় বেশি লাগে। ফলে কিউআরএস আমরা তখন পাবো ব্রড কিউআরএস কমপ্লেক্স। তাহলে এই দুইটা টার্ম আমাদের খুবই কাজে লাগবে। এসবিটি ক্ষেত্রে আমরা কি পাবো, ন্যারো কিউআরএস কমপ্লেক্স। আর ভেন্ট্রিকুলার অ্যারিথমিয়ার ক্ষেত্রে আমরা পাবো হচ্ছে ব্রড কিউআরএস কমপ্লেক্স। এখন অনেক সময় দেখা যায় সুপ্রাভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া ব্রড কিউআরএস কমপ্লেক্স নিয়ে প্রেজেন্ট করতে পারে। তাহলে এগুলো হচ্ছে এক্সেপশন। কখন হতে পারে, যদি সুপ্রাভেন্ট্রিকুলার রিদমের সাথে কোনো একটা বান্ডিল ব্রাঞ্চ ব্লক থাকে, অথবা যদি কোনো অ্যাক্সেসরি পাথওয়ে থাকে। তার মানে এটা কন্ডাকশন সিস্টেমটি অ্যাক্টিভেট হচ্ছে, কিন্তু তার কোনো একটা বান্ডিল ব্রাঞ্চ ব্লক আছে অথবা কোনো অ্যাক্সেস পাথওয়ে আছে। তাহলে এই কন্ডিশনগুলোতে এসবিটি গুলো ব্রড কমপ্লেক্স ট্যাকিকার্ডিয়া প্রেজেন্ট করতে পারে। এরপর আসি সাইনাস অ্যারিথমিয়া। তাহলে আমরা ফার্স্ট ক্লাস যখন ফিজিওলজি পড়ছিলাম, তখন আমরা বলছিলাম রেসপিরেশনের সময় আমাদের যে হার্ট রেট আছে এটা ভ্যারি করে। ইন্সপিরেশনের সময় হার্ট রেটটা বাড়ে, এক্সপিরেশনের সময় হার্ট রেটটা কমে। এটা হচ্ছে একটা নর্মাল ফেনোমেনা, এটাকে বলা হয় সাইনাস অ্যারিথমিয়া। তাহলে এটা যদি নর্মাল একটা ফিজিওলজিক্যাল কন্ডিশন, এটা কোনো ট্রিটমেন্ট লাগবে না। এখন এই যে ব্রিদিং এর সাথে যে হার্ট রেটের চেঞ্জ হয়, বা চেঞ্জ ইন পোস্টারের সাথে চেঞ্জ হয়, এই চেঞ্জটা হয় কিসের কারণে, ডিউ টু ফিজিওলজিক্যাল স্টিমুলাই।
এখন কোনো পেশেন্ট যদি নিউরোলজিক্যাল ড্যামেজ থাকে বা নিউরোপ্যাথি থাকে তাহলে কি হবে, এই পেশেন্টগুলোর ক্ষেত্রে এই ব্রিদিং এর সাথে বা পোস্টার চেঞ্জের সাথে হার্ট রেটের চেঞ্জটা হয়, এই সেন্সটা থাকবে না। তাহলে এগুলো কোন কোন হতে পারে, ডায়াবেটিক নিউরোপ্যাথি, অটোনমিক নিউরোপ্যাথি, বা যদি ইন কেস সিম্প্যাথিক ড্রাইভ থাকে তাহলে এই কন্ডিশনগুলোতে এই চেঞ্জটা থাকে না। এবার কিছু কজ দেওয়া সাইনাস ব্র্যাডিকার্ডিয়া অ্যান্ড টেকিকার্ডিয়া। তাহলে আমরা একটু আগে বলছিলাম যে সাইনাস রিদম বা এস এ নোট যখন ইম্পালস জেনারেট করে ইউজুয়ালি 60 to 100 রেটে জেনারেট করে। যদি এই রেটটা লেস দেন 60 থাকে তখন আমরা বলি ব্র্যাডিকার্ডিয়া, মোর দেন 100 থাকলে আমরা বলি টেকিকার্ডিয়া। তাহলে এখানে কিছু কজ দেওয়া আছে, কমন কিছু কজ। পরীক্ষার জন্য আমাদের যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে হাইপোথার্মিয়া, হাইপোথাইরয়েডিজম, রেইজড আইসিপি অ্যান্ড কিছু রেট লিমিটিং ড্রাগস। এর মধ্যে রেইজড আইসিপিটা বেশি ইম্পর্টেন্ট। তাহলে রেইজড আইসিপিতে আমরা একটা রিফ্লেক্স পাই, কুশিং রিফ্লেক্স, তাহলে সেক্ষেত্রে আমরা হাইপারটেনশন এবং ব্র্যাডিকার্ডিয়া পাইতে পারি। এটা একটু মনে রাখা লাগবে, রেইজড আইসিপি পেশেন্টগুলোর ক্ষেত্রে সাইনাস ব্র্যাডিকার্ডিয়া থাকতে পারে। আর টাইকার্ডিয়া কজের মধ্যে আমাদের ইম্পর্টেন্স হচ্ছে থাইরোটক্সিকোসিস, ফিওকমোসাইটোমা, আর একটা হচ্ছে বিটা অ্যাগনিস্ট। তাহলে এখানে সবগুলো পজি এমসিকিউর জন্য পড়া লাগবে, এই কজগুলো একটু ভালো করে পড়া লাগবে আলাদা করে। কমন ফিচার্স অফ সাইনোঅ্যাট্রিয়াল ডিজিজ। এটা জাস্ট রিডিং পড়বেন, এটা জাস্ট এমসিকিউ আসতে পারে, খুব বেশি ডিটেইলস লাগবে না। আমাদের জন্য যেটা বেশি ইম্পর্টেন্ট সবচেয়ে সেটা হচ্ছে অ্যাট্রিওভেন্ট্রিকুলার ব্লক। আমরা যে কন্ডাকশন পাথওয়ে ডেসক্রাইব করলাম এর মধ্যে কি ছিল, এসএ নোড, তারপরে এভি নোড, এরপর হচ্ছে বান্ডিল অফ হিস, তারপর হচ্ছে রাইট বান্ডিল এন্ড লেফট বান্ডিল, ফাইনালি হচ্ছে পারকিনজি ফাইবার্স। এর মধ্যে এই এভি নোডে যদি কোনো ব্লক হয় বা এখানে যদি কোনো প্যাথোলজি ডেভেলপ করে তাহলে সেটাকে আমরা মেনলি বলি অ্যাট্রিওভেন্ট্রিকুলার ব্লক। অ্যাট্রিওভেন্ট্রিকুলার ব্লকের মেইনলি আমরা তিনটা টাইপ এখানে পড়বো, একটা হচ্ছে ফার্স্ট ডিগ্রি অ্যাট্রিওভেন্ট্রিকুলার ব্লক, সেকেন্ড ডিগ্রি অ্যান্ড থার্ড ডিগ্রি। তিনটার ক্যারেক্টারিস্টিক্স বা তিনটা ফিচার পরীক্ষা আলাদা কাছে তিনটা ম্যানেজমেন্টের পরীক্ষা আসতে পারে। আমরা যদি ফার্স্ট ডিগ্রি এভি ব্লক দেখি তাহলে এই ক্ষেত্রে কি থাকবে, আমাদের পিআর ইন্টারভালটা প্রলং থাকবে। নর্মালি আমাদের পিআর ইন্টারভাল হচ্ছে 120 to 20 মিলি সেকেন্ড, 200 মিলি সেকেন্ড। সেকেন্ড যদি আমরা বলি তাহলে 0.1 to 0.2 সেকেন্ড। যদি পিআর ইন্টারভালটা 0.2 সেকেন্ডের বেশি থাকে তখন আমরা বলবো ফার্স্ট ডিগ্রি হার্ট ব্লক। তবে এখানে কোনো ড্রপ বিট থাকবে না। ফার্স্ট ডিগ্রি এগুলোকে পেশেন্টরা ইউজুয়ালি কোনো সিমটমস থাকে না এবং এদের কোনো ট্রিটমেন্টও দরকার হয় না। তাহলে এখানে শুধু একটা জিনিস থাকবে, প্রলং পিআর ইন্টারভাল। তাহলে এট দ্য অনসেট অফ পিওএ আর এট দ্য অনসেট অফ কিউআরএস কমপ্লেক্স, এই ইন্টারভালটা হচ্ছে পিআর ইন্টারভাল। ইসি দেখে আমরা কিভাবে বুঝবো যে এখানে কোনো ড্রপ বিট নেই, তাহলে এখানে প্রত্যেকটা পি এর পরে একটা কিউআরএস থাকবে। তার মানে যতগুলো পিওএফ জেনারেট হয়েছে ডিপোজিশনের মাধ্যমে সবগুলাই তাহলে সবগুলা পিওএভি এভি নোড ক্রস করে ভেন্ট্রিকুলারে যেতে পারছে। শুধু সমস্যা একটাই, অ্যাট্রিও ভেন্ট্রিকুলারে এখানে ডিলে হয়েছে বেশি। সেকেন্ড ডিগ্রি অ্যাট্রিও ভেন্ট্রিকুলার ব্লকের ক্ষেত্রে কি হবে, এখানে ড্রপ বিট থাকবে, মানে সবগুলা পিওএফ এভি নোড ক্রস করে ভেন্ট্রিকুলারে পৌঁছাতে পারবে না। এখন এই ড্রপ বিট দুইটা ভাবে হইতে পারে, এইটার উপর ডিপেন্ড করে আমরা সেকেন্ড ডিগ্রি এগুলোকে দুই ভাগে ভাগ করতে পারি, মোবিটস টাইপ 1 আর একটা হচ্ছে মোবিটস টাইপ 2। তাহলে মোবিটস টাইপ 1 কি হবে, প্রোগ্রেসিভ lengthening of successive PR intervals then a drop beat, আর এই সাইকেলটা বারবার রিপিট হইতে থাকবে। আমরা যদি এই ফিগারটা দেখি তাহলে এখানে দেখেন পিআর ইন্টারভ্যালটা একটু খুব বেশি বড় না, এরপর পিআর ইন্টারভ্যালটা আরেকটু বাড়ছে, এরপরে একটা পিওএফ আছে কিন্তু কোনো কিউআরএস কমপ্লেক্স নাই, মানে একটা ড্রপ বিট হয়েছে। তারপর আবার এখানে একটা পিওএফ আছে, এরপরে কোনো সরি এটা তো প্রলংড হয়েছে, এরপরে কোনো কিউআরএস কমপ্লেক্স নাই। এরপরে আবার পিআর ইন্টারভ্যাল এখানে
খুব বেশি প্রলং না, এরপরটা একটু বাড়ছে, তারপরটা আরো বেশি বাড়ছে, এরপরটাই কিউআরএস কমপ্লেক্স ডেভেলপ করে নেই। তাহলে এইভাবে পিয়ার প্রলং হইতে হইতে যদি একটা ডট বিট ডেভেলপ করে, তাহলে এটাকে আমরা বলবো মোরিস টাইপ 1 বা ওয়েনকেভেথ ফেনোমেনন। এটা অনেক সময় ফিজিওলজিক্যালি পাওয়া যেতে পারে ডিউরিং রেস্ট আর স্লিপ কন্ডিশন ইন অ্যাথলেটিক ইয়ং এডাল্টস। এটা ফিজিওলজিক্যাল হইতে পারে, প্যাথোলজিক্যাল হইতে পারে। এটা ইউজুয়ালি খুব বেশি সিগনিফিকেন্ট প্রবলেম ক্রিয়েট করে না। এরপর যেটা আসে মোভিডস টাইপ 2 সেকেন্ডারি রেভিগুলার, এই ক্ষেত্রে পিয়ার ইন্টারভেলটা কনস্ট্যান্ট থাকবে, বাট কিছু পিওএফ কন্ডাকশন হবে না। মোভিডস টাইপ 2 সেকেন্ডারি রেভিগুলার যেটা, এটা কি করে রিস্ক অফ অ্যাসিস্ট, মানে এই পেশেন্টগুলো কার্ডিয়াক অ্যারেস্টের রিস্ক থাকে। এখানে যদি আমরা খেয়াল করে দেখি পিআর ইন্টারভেল এইগুলোতে সবই ঠিকঠাক ছিল, মাঝখানে এসে একটা পি পদে কোনো কিউআরএস কমপ্লেক্স নাই, মানে এই পিটা কন্ডাক্ট হইতে পারে নাই। আর টাইপ 1 এবং টাইপ 2 এর মধ্যে মেইন পার্থক্য হচ্ছে টাইপ 1 এ পিআরটা আস্তে আস্তে প্রলং হইতে থাকবে, এরপর ড্রপ বিট ডেভেলপ করবে। আর মোডস টাইপ 2 তে ড্রপ বিট থাকবে, কিন্তু এখানে পিআর লেংথেনিং হবে না, পিআরটা সবসময় কনস্ট্যান্ট থাকবে। তাহলে এই যে তিনটা আমরা পড়লাম, টাইপ 1, ফার্স্ট ডিগ্রি এভিগুলা, তারপর মোভিডস টাইপ 1, মোভিডস টাইপ 2, এর মধ্যে সবথেকে খারাপ কোনটা? মোভিডস টাইপ 2। তাহলে এটার ক্ষেত্রে কার্ডিয়াক অ্যাসিস্ট হওয়ার রিস্ক থাকে বেশি। এরপর সে থার্ড ডিগ্রি অ্যাট্রোভেন্ট্রিকুলার ব্লক। মানে এতক্ষণ যেগুলো পড়লাম সেগুলোতে আমরা দেখলাম যে কিছু জায়গাতে পিওএফ সবগুলো কন্ডাক্ট হচ্ছিল, কিছু জায়গাতে লেনদেনিং হওয়ার পর ড্রপ হয়েছিল, আর কিছু জায়গাতে পিআর ফিক্স থাকে কিন্তু ড্রপ বিট থাকতেছিল। থার্ড ডিগ্রির ক্ষেত্রে এই যে কন্ডাকশনটা, এটা কমপ্লিটলি অ্যাবসেন্ট থাকবে। তার মানে অ্যাট্রিয়া থেকে ভেন্ট্রিকলে কোনো পিওএফ কন্ডাক্ট হতে পারবে না। তাহলে এই ক্ষেত্রে কি হবে? অ্যাট্রিয়া এবং ভেন্ট্রিকল আলাদা আলাদাভাবে বিট করবে। এটাকে বলা হয় অ্যাট্রিও ভেন্ট্রিকুলার ডিসোসিয়েশন, মানে অ্যাট্রিয়ার সাথে ভেন্ট্রিকলের কোনো রিলেশন নেই। এখন এসএ নোড থেকে যদি কোনো ওয়েভ মানে কোনো পিওএফ যদি ভেন্ট্রিকুলার কন্ট্যাক্ট না করে, তাহলে ভেন্ট্রিকুলার কন্ডাকশনটা, এই কন্ট্রাকশন বা ভেন্ট্রিকুলার ডিপোজিশন কিভাবে হবে? আমরা একটু আগে বললাম যে কন্ডাকশন সিস্টেম কোনো একটা যদি ব্লক থাকে, তাহলে পরবর্তী কোনো একটা পার্ট পেসমেকার হিসেবে কাজ করা শুরু করে দেয়। তাহলে কমপ্লিট এভি ব্লক বা থার্ড ডিগ্রি ব্লকের ক্ষেত্রে যখন কোনো পিওএফ ভেন্ট্রিকুলার আসতে পারবে না, তখন ভেন্ট্রিকুলার ডিপোজিশন হবে একটোপিক কোনো সোর্স থেকে, একটোপিক সোর্স না, সরি, এই কন্ডাকশন সিস্টেমে আদার্স কোনো পার্ট থেকে। এটাকে বলা হয় এসকেপ রিদম। তাহলে এটা হইতে পারে এভি নোড থেকে বা বান্ডিলা ফিস থেকে, হইতে পারে ডিস্টাল পাসপিনজি টিস্যু থেকে। এক্ষেত্রে হার্ট রেট কেমন হবে? আমরা বললাম যে একটু আগে ডিসকাস করছিলাম যে এস নোডের ক্ষেত্রে আমাদের ইউজুয়ালি হার্ট রেট থাকে 60 to 100, এভি নোডের ক্ষেত্রে 40 to 60, ফাইভ নোডের ক্ষেত্রে ইউজুয়ালি 20 to 40। তাহলে এটা ডিপেন্ড করবে কোন জায়গাটা থেকে এসকেপ রিদমটা ডেভেলপ করছে। তবে ইউজুয়ালি এটা লেস দ্যান 60 থাকবে, যেহেতু এভি নোড বা বাকি যে পার্টগুলো আছে সেগুলো পেছনে কাজ করলে এদের হার্ট রেট থাকে 60 কম। তাহলে এক্ষেত্রে হার্ট রেটটা আমরা কম পাবো। আর এক্ষেত্রে কি হতে হবে? ইনক্রিজড ইন স্ট্রোক ভলিউম প্রডিউসিং এ লার্জ ভলিউম পালস। তাহলে হার্ট রেটটা যখন কমে যাবে, তখন ভেন্ট্রিকলটার ডায়াস্টলের জন্য আরো বেশি সময় পাবে, ফলে ভেন্ট্রিকুলার ফিলিংটা বেশি হবে। এই ক্ষেত্রে এন ডায়াস্টলিক ভলিউম যেটা, মানে ডায়াস্টল শেষে ভেন্ট্রিকুলার যে ভলিউম থাকবে এইটা তখন বাড়বে। এন ডায়াস্টলিং ভলিউম যদি বাড়ে, তাহলে এখানে একটা ল আছে, ফ্রাঙ্ক স্টার্লিং ল। এই লতে কি বলা হয় যে এন ডায়াস্টলিং ভলিউম যত বাড়বে, ভেন্ট্রিকুলার ফোর্স অফ কন্ডাকশন তত বাড়বে। তাহলে ফোর্স অফ কন্ডাকশন যদি বাড়ে, তাহলে স্ট্রোক ভলিউম বাড়বে। স্ট্রোক ভলিউম যদি বাড়ে, তাহলে আমরা কি পাবো? লার্জ ভলিউম পালস পাবো। তাহলে কমপ্লিট হার্ট ব্লকের ক্ষেত্রে যদি বলা হয় পরীক্ষায় পালস কেমন পাবো, এক্ষেত্রে লার্জ ভলিউম পালস পাওয়া যাবে। স্ট্রোক ভলিউম কেমন হবে? স্ট্রোক ভলিউমটা বেশি হবে। আর কি পাইতে পারি আমরা? জেভিপি যদি দেখি, আমরা এই ক্ষেত্রে ক্যানন এওয়েভ পাইতে পারি। ক্যানন এওয়েভ কেন পাওয়া যায়? এখানে অ্যাট্রিয়া এবং ভেন্ট্রিকল দুইটাই কন্ট্রাক্ট করছে আলাদা, কারোর সাথে কারোর রিলেশন।
আমাদের ক্লাসে কার্ডিয়াক সাইকেল পড়ছিলাম যে তখন অ্যাট্রিয়া থেকে ভেন্ট্রিকলে ব্লাডটা আসবে, তখন হচ্ছে অ্যাট্রিও ভেন্ট্রিকুলার ভালভটা ওপেন থাকবে এবং অ্যাট্রিয়া থেকে ভেন্ট্রিকলে ব্লাড পাস করবে। এখন অ্যাট্রিয়া এবং ভেন্ট্রিকল যদি দুইজন আলাদাভাবে কন্ট্যাক্ট করা শুরু করে, তখন দেখা যাবে মাঝে মাঝে যখন অ্যাট্রিয়া ভালভ মানে ট্রাইকাস্টিক ভালভটা বন্ধ আছে, তখনও অ্যাট্রিয়াম কন্ট্রাকশন করতেছে। তাহলে অ্যাট্রিয়া যদি একটা ক্লোজ ভালভ এগেন্স্টে কন্ট্যাক্ট করে, তাহলে এই জায়গাটির প্রেশারটা অনেক বেশি হবে। জেবিপিতে আমরা যদি ইন্টার জুগুলার ভেনে যদি এখান থেকে পালস দেখি, তখন লার্জ একটা পালস পাওয়া যাবে, এটাকে বলা হয় ক্যানন এ ওয়েভ। এরপরে আমরা যদি হার্ট সাউন্ড দেখি, তাহলে সেক্ষেত্রে কি পাবো? একইভাবে এখানে যদি অ্যাট্রিয়া এবং ভেন্ট্রিকুলার মাঝখানে কোনো কোরিলেশন নাই, তাহলে সেক্ষেত্রে সমস্যা কি হবে? ভেন্ট্রিকুলার ফিলিংটা এক এক সময় এক রকম হবে। আমরা কার্ডিয়াক সাইকেল পড়াশোনা বলছিলাম যে অ্যাট্রিয়াল সিস্টোলটা কি করে, ভেন্ট্রিকুলার ডায়াস্টলের লাস্ট ফেজে গিয়ে অ্যাট্রিয়ামে যে ব্লাড থাকে সেটা সিস্টোলের মাধ্যমে বা কন্ট্রাকশনের মাধ্যমে কমপ্লিটলি এমটি করে ভেন্ট্রিকুলে পাঠায়। এখন এখানে যেহেতু অ্যাট্রিয়াম ভেন্ট্রিকুলার কোনো রিলেশন নাই, তাহলে অ্যাট্রিয়া যখন কন্ট্রাকশন করবে মাঝে মাঝে দেখা যাবে ভালভ বন্ধ আছে, মাঝে মাঝে ভালভ ক্লোজ এই ওপেন থাকবে। এর ফলে ভালভের পজিশন এবং ভেন্ট্রিকুলার ফিলিং দুইটাই হচ্ছে ভ্যারি করবে। এটা যখন ভ্যারি করবে তখন আমাদের অ্যাট্রিওভেন্ট্রিকুলার ভালভ মানে মাইট্রাল ভালভ এবং ট্রাইকাস্টিক ভালভ ক্লোজারের কারণে যে সাউন্ড প্রোডাকশন হবে, এটাও ভ্যারিয়েবল হবে। কখনো দেখা যাবে লাউড সাউন্ড হইতেছে, কখনো নর্মাল সাউন্ড, কখনো দেখা যাবে সফট হার্ট সাউন্ড হইতেছে। তাহলে ভ্যারিয়েবল ফাস্ট হার্ট সাউন্ড এটা হচ্ছে একটা ক্যারেক্টারিস্টিক ফিচার্স ফর কমপ্লিট হার্ট ব্লক। তাহলে কমপ্লিট হার্ট ব্লকে এই ফিচার্স প্রত্যেকটা পরীক্ষা আসে। তাহলে আমরা যদি পালস দেখি, তাহলে সেক্ষেত্রে আমরা পাবো হচ্ছে লার্জ ভলিউম পালস। যদি আমরা জেভিপি দেখি তাহলে পাবো ক্যানন এ ওয়েভ। আর যদি আমরা অস্কার করি তাহলে পাবো ভ্যারিয়েবল ইন্টেন্সিটি অফ ফাস্ট হার্ট সাউন্ড। এর প্রত্যেকটাই হচ্ছে কোনো না কোনো পরীক্ষা আসছে। এর মধ্যে ভ্যারিয়েবল ইন্টেন্সিটি অফ ফাস্ট সাউন্ড এটা বেশ কয়েকবার সিঙ্গেল হিসেবে আসছে। এরপর আমরা যদি কমপ্লিট হার্ট ব্লক ইসিজিটা দেখি, এখানে প্রত্যেকটা পি ওয়েভ কিন্তু একটা নির্দিষ্ট সময় পর পর আসছে, মানে পি গুলা সবই রেগুলার, আবার কিউআরএস গুলাও রেগুলার, কিন্তু পির সাথে কিউআরএস এর কোনো রিলেশন নাই। এখানে পি আর ইন্টারভ্যাল একটু শর্ট, এখানে পির পরে কোনো কিউআরএস কমপ্লেক্স নাই, এখানে আবার একটু প্রলং। তার মানে অ্যাট্রিয়াল কন্ট্রাকশনের কারণে যে পি ওয়েভ তৈরি হয়েছে আর ভেন্ট্রিকুলার কন্ট্রাকশনের কারণে যে কিউআরএস কমপ্লেক্স তৈরি হয়েছে, এই দুইটার মধ্যে কোনো রিলেশন নাই, যার যার মতো সেই কন্ট্রাকশন করতেছে। তো এই ক্ষেত্রে আমরা ভেন্ট্রিকুলার রেটটা দেখি, তাহলে ভেন্ট্রিকুলার রেটটা অনেক কম। এখানে লিখে আছে ভেন্ট্রিকুলার রেটটা আছে 38, আর অ্যাট্রিয়াল রেটটা কত? 80 বিটস পার মিনিট। তার মানে অ্যাট্রিয়াম থেকে ভেন্ট্রিকলে কোনো বিট পাস করতেছে না, ভেন্ট্রিকলটা তার নিজের মতো আলাদাভাবে ডিপোজিশন আলাদাভাবে কন্ট্রাকশন করতেছে। তাহলে এখানে অ্যাট্রিও ভেন্ট্রিকুলার ডিসোসিয়েশন যদি থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা এই যে এই ফিচারগুলো পাবো, ক্যানন এ ওয়েভ, তারপর হচ্ছে ভ্যারিয়েবল ইন্টেন্সিটি অফ ফাস্ট হার্ট সাউন্ড আর লার্জ ভলিউম পালস। তাহলে এই পয়েন্টগুলো একটু মনে রাখলাম কি কি ফিচার্স পাওয়া যায়। এরপর এখানে কিছু কজেস অফ কমপ্লিট অ্যাট্রিও ভেন্ট্রিকুলার ব্লক দেওয়া আছে। একটা হচ্ছে কনজেন্টাল হইতে পারে, আর একটা হচ্ছে অ্যাকুয়ার্ড কন্ডিশন হইতে পারে। জাস্ট একটু কজগুলো মুখস্থ করে নেবেন। এরপর আছে ক্লিনিক্যাল ফিচার্স। এগুলো প্রেজেন্টেশন হতে পারে দুইভাবে, সরি, এগুলো প্রেজেন্টেশন থাকে কিভাবে? রিকারেন্ট সিনকোপ অর স্ট্রোক অ্যাডামস অ্যাটাক। তাহলে অ্যাট্রিওভেন্ট্রিকুলার যখন ডিসোসিয়েশন হয়, তখন আমাদের এসএ নোড থেকে যে ইম্পালসগুলো আসে এগুলো ভেন্ট্রিকলে যাইতে পারে না। ফলে ভেন্ট্রিকল থেকে কি হয়, একটা এসকেপ রিদম ডেভেলপ করে। অনেক সময় দেখা যায় এসকেপ রিদমগুলো প্রপারলি ফাংশন করতে পারে না বা ভেন্ট্রিকুলার কন্ট্রাকশন করতে পারে না। তাহলে যদি প্রপারলি ভেন্ট্রিকুলার কন্ট্রাকশন করতে না পারে, তাহলে কি হবে? আমাদের পেরিফেরিতে কোনো সার্কুলেশন যাবে না, ব্রেনে কোনো ব্লাড পাস করবে না বা ব্লাড যাবে না। এর ফলে ব্লাডের ট্রানজিয়েন্ট ইস্কেমিয়া ডেভেলপ করবে। তাহলে ব্লাড যদি সাডেনলি ব্লাড সাপ্লাই না পায়, অক্সিজেন সাপ্লাই না পায়, তাহলে সেখানে কি হবে? হাইপোক্সিয়া হবে। তো এই পেশেন্টগুলো সিনকোপাল অ্যাটাক প্রেজেন্ট করবে, তাহলে পেশেন্টের রিকারেন্ট সিনকপ হবে।
যখন সার্কুলেশন এরকম ফেইলার হবে তখন কি হবে, পেশেন্টের অ্যাপিয়ারেন্সটা হবে প্যালল এবং ডেথ লাইক অ্যাপিয়ারেন্স, মানে পুরো পেল কালার থাকবে। এরপরে আবার যখন অ্যাট্রিয়াটা এবং ভেন্ট্রিকল আবার কন্ট্যাক্টটা শুরু করবে, এই সময় যদি দেখা যায় যে অ্যাট্রিয়াটা আবার ক্লোজ টাইকাসিড ভালভ এগেইনস্টে কন্ট্যাক্ট করতেছে, মানে কেমন এওয়েভ তৈরি হচ্ছে, তাহলে সেক্ষেত্রে ভেনাস প্রেশারটা অনেক বেশি হবে, ভেনাস সার্কুলেশন ব্লাড অনেক বেশি থাকবে। এই ব্লাডটা তখন আমরা যদি ফেশিয়াল অ্যাপিয়ারেন্স দেখি তখন ফেস লাগবে একটু ফ্ল্যাশিং এর মতন লাগবে। তাহলে এখানে দুই রকম ফিচার সলভ, একটা হচ্ছে পেশেন্ট মাঝে প্যারালাল থাকতে পারে, আবার মাঝে মাঝে দেখা যাবে ফ্ল্যাশিং হতে পারে। তাহলে প্যারালাল হচ্ছে কখন, যদি স্কেপ সিজনটা ফেল করে, আর ফ্ল্যাশিংটা হচ্ছে কখন, যখন ক্যানন এ ওয়েভ তৈরি হবে বা যেগুলো ভেনাস প্রেশার যখন অনেক বেশি থাকবে, ভেনাস ব্লাড যখন বেশি থাকবে, আর রিকারেন্ট সিনকোপ থাকবে, পেশেন্ট অনেক সময় সিজার থাকতে পারে, বাকি থাকবে ডিউ টু সেরেব্রাল হাইপোক্সিয়া। তাহলে অন্য এপিলেপসির সাথে পার্থক্য কোথায়, এক্ষেত্রে রিকভারি পিরিয়ড থাকবে অনেক র্যাপিড, যখনই আবার সার্কুলেশনটা মেনটেন হবে তখনই আবার পেশেন্ট রিকভারি হয়ে যাবে। এছাড়া এপিলেপসি ক্ষেত্রে যে পোস্ট-ইকটাল হেডেক থাকে, পোস্ট-ইকটাল অ্যামনেসিয়া থাকে, এই ফিচারসগুলো এখানে থাকবে না। তাহলে সিনকপের সাথে এপিলেপসি পার্থক্য, এইগুলো হচ্ছে আমাদের যে অ্যাকুট মেডিসিন চ্যাপ্টার আছে সেখানে আলাদা করে দেওয়া আছে, এই পার্থক্যগুলো পড়া লাগবে। যে পেশেন্টের যে সিজার হইতেছে এটা কি তার হাইপোক্সিয়ার কারণে হইতেছে নাকি তার আসলে আলাদা এপিলেপসি আছে। এর পাশে ম্যানেজমেন্টের ক্ষেত্রে আমাদের দুইটা জিনিস মনে রাখা লাগবে। একটা হচ্ছে এটা কি ইনফিরিয়র এমআই এর ব্যাকগ্রাউন্ডে ডেভেলপ করছে নাকি আদার্স কোনো কাজের কারণে। তাহলে এটা কেন ইম্পর্টেন্ট, আমরা যখন ফিজিওলজি পড়ছিলাম তখন আমরা বলছিলাম যে রাইট করোনারি আর্টারি, এটা হার্টের ইনফিরিয়র সার্ফেসকে সাপ্লাই দেয়, সাথে এসএ নোড এবং এভি নোডকে সাপ্লাই দেয়। যদি কোনো পেশেন্টের আরসি অক্লুশন হয় তাহলে তার ইনফিরিয়র এমআই হবে, এর সাথে পেশেন্টের এই যে এভি নোডাল ব্লক থাকতে পারে, তাহলে পেশেন্টের ফার্স্ট ডিগ্রি সেকেন্ডারি বা কমপ্লিট হার্ট ব্লক থাকতে পারে। এটা ইম্পর্টেন্ট কেন, এই পেশেন্টগুলোর ক্ষেত্রে ইউজুয়ালি দেখা যায় যে যে হার্ট ব্লকটা ডেভেলপ করে এটা ইউজুয়ালি স্পন্টাসলি রিকভারি হয়ে যেতে পারে। তাহলে কোনো পেশেন্টে যদি ইনফিরিয়র এমআই ব্যাকগ্রাউন্ডে যদি হার্ট ব্লক ডেভেলপ করে এবং পেশেন্টটা যদি এই হার্ট ব্লকের কারণে কোনো সিমটমস না থাকে, তাহলে সেক্ষেত্রে কোনো ট্রিটমেন্ট দরকার নেই। তবে যদি পেশেন্টের সিমটোমেটিক সেকেন্ড অর থার্ড ডিগ্রি এ ব্লক থাকে সেক্ষেত্রে আমরা আইভি অ্যাট্রোপিন ইউজ করতে পারি। এরপর যদি কাজ না তাহলে আমরা টেম্পোরারি পেসমেকার ইউজ করতে পারি, তবে এক্ষেত্রে ইউজুয়ালি পার্মানেন্ট পেসমেকার আমাদের দরকার হয় না। তাহলে ইন মোস্ট কেসেস এভি ব্লক উইল রিজলভ উইদিন 7 to 10 days। তাহলে এটা ইম্পর্টেন্ট শুধুমাত্র ইনফিরিয়র এমআই ক্ষেত্রে, যদি অন্য কোনো এমআই হয় সেক্ষেত্রে কিন্তু এটা ইম্পর্টেন্ট না। তাহলে এই জিনিসটা একটা আমাদের মনে রাখা লাগবে, যদি কোনো পেশেন্টের এখন কোনো সিনারিও থাকে যে পেশেন্টের চেস্ট পেন আছে, তারপর হচ্ছে হাইপোটেনশন আছে বা ভমিটিং আছে বা আদার্স কোনো ফিচার দেওয়া আছে এমআই, এরপরে বললো যে ইসিতে তার ইনফিরিয়র এমআই আছে, মানে এস্টিলেশন 2-3 এভিএফ আছে, সাথে কমপ্লিট বা সেকেন্ডারি হার্ট ব্লক আছে, এই পেশেন্টের ফার্দার ম্যানেজমেন্ট কি হবে। তাহলে স্টেবল পেশেন্ট থাকে ট্রিটমেন্ট লাগবে না, যদি সিমটোমেটিক থাকে তাহলে আইভি অ্যাট্রোপিন, এরপর কাজ না হলে টেম্পোরারি পেসমেকার, তবে ইউজুয়ালি পার্মানেন্ট পেসমেকার লাগে না এগুলো ক্ষেত্রে। এরপর যদি আসি আদার্স কোনো কজের কারণে আমাদের এগুলো ডেভেলপ করে, তাহলে সেক্ষেত্রে আমরা কি করবো। ফার্স্ট কথা যে ফার্স্ট ডিগ্রি এগুলো আমরা প্রথমে বলে আসলাম এগুলো অ্যাসিমটোমেটিক থাকে এবং কোনো ট্রিটমেন্ট দরকার হয় না। মোবিডস টাইপ 1 এটার ক্ষেত্রে ইউজুয়ালি ট্রিটমেন্ট লাগে না। তাহলে আমাদের ট্রিটমেন্ট লাগবে কখন, একটা হচ্ছে যদি কোনো পেশেন্টের সিমটোমেটিক ব্যারিকা অ্যারিথমিয়া ডেভেলপ করে, তাহলে যে কোনো টাইপের এগুলোকেও যদি পেশেন্টের সিমটমস থাকে তাহলে সেক্ষেত্রে আমাদের পার্মানেন্ট পেসমেকার লাগবে। আর একটা হচ্ছে যদি মোবিডস টাইপ 2 সেকেন্ড ডিগ্রি ব্লক বা থার্ড ডিগ্রি ব্লক থাকে, তাহলে সেক্ষেত্রে অ্যাসিমটোমেটিক হইলেও আমাদের ট্রিটমেন্ট লাগবে। একটা আমরা বলছিলাম মোবিডস টাইপ 2 তে কার্ডিয়াক অ্যাসিস্টোলিক রিস্ক থাকে, সো এই পেশেন্টগুলো অ্যাসিমটোমেটিক হোক বা সিমটোমেটিক হোক আমরা কোনো রিস্ক নেই, এদেরকে পার্মানেন্ট পেসমেকার
থার্ড ডিগ্রি এগুলোকে হতো পার্মানেন্ট পেসমেকার দিব। তাহলে কি কি পেলাম? একটা যদি সিমটোমেটিক এগুলো থাকে যে কোনো টাইপ, তাহলে সেক্ষেত্রে পার্মানেন্ট পেসমেকার লাগবে। আর মোবিটস টাইপ 2 এবং থার্ড ডিগ্রি অল কমপ্লিট রেগুলার, এগুলো ক্ষেত্রে সিমটম বা অ্যাসিমমেটিক যাই থাকুক পার্মানেন্ট পেসমেকার লাগবে। এটা অনেক সময় পরীক্ষা কোশ্চেন আসে, হঠাৎ ইন্ডিকেশনস অফ পার্মানেন্ট পেসমেকার ইন কেস অফ এগুলো। এরপর আসি বান্ডিল ব্রাঞ্চ ব্লক। এটা জাস্ট একটু রিডিং দেখে রাখবেন, এটা আমাদের পরীক্ষা করতে লাগে না, ওয়াসপি পরীক্ষাগুলো এখানে লাগতে পারে। এর পাশে কমন কজেস অফ বান্ডিল ব্রাঞ্চ ব্লক, এটা এমসিকিউর জন্য লাগবে। আর দুইটা আমাদের আলাদা থেকে পড়া লাগবে, একটা হচ্ছে পালমোনারি এমবোলিজম আর একটা হচ্ছে এএসডি। এই দুটো হচ্ছে আমাদের পরীক্ষা সিনারিও ডায়াগ্নোস ক্ষেত্রে অনেক সময় কাজে লাগে। এখান থেকে আরেকটা জিনিস ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে রাইট বান্ডিল ব্রাঞ্চ ব্লক, ইট ক্যান বি এ নর্মাল ভ্যারিয়েন্ট। তাহলে নর্মাল অনেক পার্সনগুলোর ক্ষেত্রে রাইট বান্ডিল ব্রাঞ্চ ব্লক পাইতে পারি, কিন্তু যদি আমরা লেফট বান্ডিল ব্রাঞ্চ ব্লক পাই, দিস ইজ অলমোস্ট অলওয়েজ প্যাথোলজিক্যাল। তাহলে কোনো পেশেন্টের ইসি যদি আমরা দেখি লেফট বান্ডিল ব্রাঞ্চ ব্লক আছে, তাহলে সেক্ষেত্রে আমাদের অবশ্যই আন্ডারলিং প্যাথোলজি সার্চ করতে হবে। আরবিবির ক্ষেত্রে আমাদের অতটা সিগনিফিকেন্ট না। এর পাশে আমাদের অ্যাট্রিয়াল ফ্ল্যাটার এবং অ্যাট্রিয়াল ফিব্রিলেশন। এর মধ্যে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে অ্যাট্রিয়াল ফিব্রিলেশন, বাট আমরা অ্যাট্রিয়াল ফ্ল্যাটার থেকেও কিছু ইনফরমেশন জেনে আসতে হবে। অ্যাট্রিয়াল ফ্ল্যাটার হচ্ছে একটা ট্যাকিয়ারিথমিয়া। এখানে তাহলে মেইনলি এটা অরিজিন থাকে কোথায়? অ্যাট্রিয়া থেকে অরিজিন হয়। এই ক্ষেত্রে হার্ট রেট থাকে, মানে অ্যাট্রিয়াল রেট থাকে অনেক বেশি, অ্যাপ্রক্সিমেটলি 300 পার মিনিট। তবে এত যে অ্যাট্রিয়াল রেট অনেক বেশি, এই অ্যাট্রিয়াল রেট সবগুলা এভি নোডে পাস করতে পারে না, কারণ এটা হচ্ছে এভি নোডের ক্যাপাসিটি বাইরে। অ্যাট্রিওভেন্ট্রিকুলার নোড একটা নির্দিষ্ট লেভেলের পরে গেলে সেই ইম্পালসগুলোকে আর ট্রান্সমিট করতে পারে না। সে তখন কি করে? 2:1, 3:1 বা 4:1 এইভাবে হচ্ছে ট্রান্সমিট করে। মানে হার্টে যদি অ্যাট্রিয়াল রেট যদি 300 থাকে, সে 150টা পাস করাবে, অথবা 100টা বা 75টা। তাহলে এটা সুবিধা কি? যদি আমাদের ভেন্ট্রিকলে এই এভি নোড যদি 300টা অ্যাট্রিয়াল রেটের সবগুলাকে যদি ভেন্ট্রিকলে পাস করে, তাহলে আমাদের ভেন্ট্রিকলের রেট হবে কত? 300 বিট পার মিনিট। এর ফলে দেখা যাবে ভেন্ট্রিকলের ফিলিং হওয়ার জন্য কোনো টাইমই পাচ্ছে না। তাহলে আলটিমেটলি সেটা হচ্ছে ক্যাটাস্ট্রফি ডেভেলপ করে, পেশেন্টের হিমোডিনামিক আনস্টেবল হবে বা ডেথ হইতে পারে। এখানে এভিন হচ্ছে এখানে একটা প্রোটেক্টিভ ফাংশন হিসেবে কাজ করে, প্রোটেক্ট হিসেবে কাজ করে। অ্যাট্রিয়াল ফ্ল্যাটারের ক্ষেত্রে ইসিতে আমরা কি পাবো? এখানে হচ্ছে সটুথ ফ্ল্যাটার ওয়েভ পাওয়া যায়। তাহলে অ্যাট্রিয়াল যে কন্ডিশনের যে পি ওয়েভগুলো পাওয়া ছিল, এখানে পি ওয়েভের জায়গায় আমরা পাবো হচ্ছে এরকম ফ্ল্যাটার ওয়েভ। এটাকে বলে সটুথ অ্যাপিয়ারেন্স, কলার যেটা পাওয়া যায় ওটা দাঁতের মতো দেখতে, এই অ্যাপিয়ারেন্সটা। আমরা কখন অ্যাট্রিয়াল ফ্ল্যাটার সাসপেক্ট করবো? যদি এরকম দেখি অ্যাট্রিয়াল রেটটা অনেক বেশি, অ্যারাউন্ড 300 কাছাকাছি, আর ভেন্ট্রিকুলার রেটটা হচ্ছে অ্যারাউন্ড 150 বিট পার মিনিটের কাছাকাছি, এবং এক্ষেত্রে আমরা পাবো ন্যারো কমপ্লেক্স ট্যাকিকার্ডিয়া। ম্যানেজমেন্টের ভিতরে আমরা রেট কন্ট্রোল করতে পারি, রিদম কন্ট্রোল করতে পারি। রেট কন্ট্রোলের মধ্যে আমাদের ড্রাগের মধ্যে আছে বিটা ব্লকার, তারপর হচ্ছে ক্যালসিয়াম চ্যানেল ব্লকার অ্যান্ড ডিগক্সিন। এটা হচ্ছে অ্যাট্রিয়াল ফিব্রিলেশনের মতোই। আর এটা রিদম কন্ট্রোল করতে হয় বাই ডিসি কার্ডিওভার্সন বা ক্যাথেটার অ্যাবলেশন। এখান থেকে আমাদের পরীক্ষার জন্য যেটা লাগবে সেটা হচ্ছে হুইচ ড্রাগ ইজ কন্ট্রাইন্ডিকেটেড ইন অ্যাট্রিয়াল ফ্ল্যাটার। তাহলে ক্লাস 1C অ্যান্টি অ্যারিথমেটিক ড্রাগস সাচ অ্যাজ ফ্লেকানাইট, এটা হচ্ছে অ্যাট্রিয়াল ফ্ল্যাটারে কন্ট্রাইন্ডিকেটেড। এটা সমস্যা কি? অ্যাট্রিয়াল ফ্ল্যাটারের ক্ষেত্রে আমরা বলছিলাম কি অ্যাট্রিয়াল রেট থাকে অ্যারাউন্ড 300 বিট পার মিনিট, এবং এভি নোড কি করে? সবগুলোকে পাস না করে 2:1 বা 3:1 এই অনুপাতে ট্রান্সমিট করে। এবং ফ্লেকানাইট ইউজ করলে কি হয়? অ্যাট্রিয়াল রেটটাকে কিছুটা কমায় দেয়, দেখা যাচ্ছে 250 বা 200 মতো করে দিল। তখন এভি নোড কি করে? এই ইম্পালসগুলো সবগুলোকে সে পাস করতে পারে। তাহলে 300 রেট, এটা হচ্ছে এভি নোডের ক্যাপাসিটি বাইরে হলো, যখন 200 বা 250 রেটে চলে আসে, তখন সেটা কিন্তু সবগুলোকে পাস করতে পারে। তাহলে সেক্ষেত্রে কি হবে? ভেন্ট্রিকুলার রেট দেখা যাবে 250 বা অ্যারাউন্ড এর কাছাকাছি থাকবে। তাহলে সেক্ষেত্রে হিমোডিনামিক্যালি পেশেন্ট আবার আনস্টেবল হয়ে যেতে পারে। ফ্লেকানাইট দেখা যাচ্ছে উপকার করার পরিবর্তে তাদের ক্ষতি করে দিতে পারে। এই কারণে ফ্লেকানাইট হচ্ছে কন্ট্রাইন্ডিকেটেড ইন কেস অফ অ্যাট্রিয়াল ফ্ল্যাটার। এটি একটা মনে রাখলে পরীক্ষার সময় দিতে পারে যে কোন একটা অ্যাট্রিয়াল ফ্ল্যাটারে কন্ট্রাইন্ডিকেটেড। আর যদি বলা হয় অ্যাট্রিয়াল ফ্ল্যাটারের ক্ষেত্রে পার্মানেন্ট ট্রিটমেন্ট বা কিউরেটিভ ট্রিটমেন্ট বা ট্রিটমেন্ট অফ চয়েস, সেক্ষেত্রে আমাদের অপশন হচ্ছে
ক্যাথেটার অ্যাবলেশন। তাহলে দুটো পয়েন্ট মনে রাখলে হবে। এরপর হচ্ছে অ্যাট্রিয়াল ফিব্রিলেশন। তাহলে আমাদের ডিটেইলস জানা লাগবে হচ্ছে অ্যাট্রিয়াল ফিব্রিলেশনটা। এটা থেকে পরীক্ষায় বেশি কোশ্চেন আসে। অ্যাট্রিয়াল ফিব্রিলেশনে কি হয়? Atria beat rapidly but in an uncoordinated and ineffective manner. তার মানে এখানে অ্যাট্রিয়া ডিপোলেশন হইতেছে বা বিটিং করতেছে বা কন্ট্রাকশন সবই করতেছে, কিন্তু এই কন্ট্রাকশনটা কোঅর্ডিনেটেড না আর ইফেক্টিভ না। এরপরে ভেন্ট্রিকলসটা অ্যাক্টিভেট হবে কিভাবে? এই যে কন্ট্রাকশনগুলো হইতেছে এগুলোর মধ্যে কিছু থাকবে ইফেক্টিভ, কিছু থাকবে নন ইফেক্টিভ। যেগুলো এভি নোড থেকে পাস করে ভেন্ট্রিকলে পৌঁছাবে এবং ভেন্ট্রিকুলার কন্ট্রাকশন করবে, সেই অনুযায়ী ভেন্ট্রিকুলার রিঅ্যাক্টটা নির্ধারিত হবে। তাহলে এখানে যেহেতু অ্যাট্রিয়াল রিঅ্যাক্টর সবগুলো পাস করতেছে না, তো সবগুলো ভেন্ট্রিকুলার কন্ট্রাকশন করবে না, ভেন্ট্রিকুলার কন্ট্রাকশন হবে ইরেগুলারলি। এই ক্ষেত্রে যদি আমরা পালস দেখি তখন আমরা কেমন পাবো? ইরেগুলারলি ইরেগুলার পালস পাবো। তাহলে ইসিতে দুইটা সেন্স থাকবে, একটা হচ্ছে ইরেগুলার কিউআরএস কমপ্লেক্স আর একটা হচ্ছে নো পিওএ। তাহলে পিওএটা প্রডিউস হয় কিসের মাধ্যমে? বাই অ্যাট্রিয়াল কন্ট্রাকশন। এখানে যেহেতু অ্যাট্রিয়া ইফেক্টিভলি কন্ট্রাক্ট করতে পারতেছে না, তাহলে এই ক্ষেত্রে আমাদের ইসিতে আমরা কোনো ডিফ্লেকশন বা ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি পাবো না, সো এই ক্ষেত্রে আমরা কোনো পিওএ পাবো না। তাহলে অ্যাট্রিয়াল ফিব্রিলেশনের ক্ষেত্রে আমরা এর আগে ক্লাসে বলছিলাম যে কয়েকটা ফাইন্ডিংস পাওয়া যাবে। একটা হচ্ছে ইসিতে পিওএ অ্যাবসেন্ট থাকবে, একটা হচ্ছে অ্যাট্রিয়াল কন্ট্রাকশনের কারণে জেবিবিতে এ ওয়েভ প্রডিউস হয়। তাহলে এখানে যেহেতু অ্যাট্রিয়াল ফিব্রিলেশনে অ্যাট্রিয়া ইফেক্টিভলি কন্ট্রাকশন করতে পারতেছে না, সো জেবিবিতে আমরা এ ওয়েভ অ্যাবসেন্ট পাবো। তাহলে অ্যাবসেন্ট এ ওয়েভ ইন জেবিপি অ্যান্ড অ্যাবসেন্ট পিওএ ইন ইসিজি। এই যেটা হচ্ছে অ্যাট্রিয়াল ফিব্রিলেশনের ফাইন্ডিংস। অ্যাট্রিয়াল ফিব্রিলেশনকে তিন ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে প্যারক্সিসমাল, একটা হচ্ছে পারসিস্টেন্ট আর একটা হচ্ছে পার্মানেন্ট। প্যারক্সিসমালটা হচ্ছে সেলফ ট্রান্সমিশন হইতে পারে, পারসিস্টেন্টরা ইউজুয়ালি সেলফ ট্রান্সমিশন হয় না, এটা আমরা ইলেকট্রিক্যাল আর ফার্মাকোলজিক্যাল কার্ডিভার্সন করে টার্মিনেট করতে পারি। আর পার্মানেন্ট হচ্ছে যেটা টার্মিনেট করা যায় না। এর বেশি কমন কজ হবে অ্যাট্রিয়াল ফিব্রিলেশন। এটা থেকে এমসিকিউ আসতে পারে, সবগুলো কজই মুখস্থ করা লাগবে। বেশি ইম্পর্টেন্ট হচ্ছে করোনারি আর্টারি ডিজিজ, ভালভুলার হার্ট ডিজিজ, বিশেষ করে মাইট্রাল ভালভুলার হার্ট ডিজিজ। এর মধ্যে আরো বেশি ইম্পর্টেন্ট হচ্ছে মাইট্রাল স্টেনোসিস, এরপর হচ্ছে হাইপার টেনশন, থাইরোটক্সিকোসিস বা হাইপারথাইরয়েডিজম, আর একটা হচ্ছে চেস্ট ইনফেকশন। এগুলো হচ্ছে আমাদের কমনলি পেয়ে থাকি, আর বাকি কাজগুলো এমসিকিউর জন্য মুখস্থ করা লাগবে। প্রেজেন্টেশন হইতে পারে কয়েকটা ভাবে। একটা হচ্ছে শুধু এফ এর জন্য পেশেন্ট পালপিটেশন, শর্টনেস অফ ব্রেথ বা ফ্যাটিক প্রেজেন্ট করতে পারে। পেশেন্ট যদি প্রিভিয়াস কোনো হার্ট ডিজিজ বা হার্ট ফেলার থাকে সেটাকে অ্যাগ্রাভেট করতে পারে। আরেকটা হইতে পারে পেশেন্ট স্ট্রোক নিয়ে প্রেজেন্ট করতে পারে। তাহলে অ্যাট্রিয়াল ফিব্রিলেশনে আমরা যেহেতু অ্যাট্রিয়া ইফেক্টিভলি কন্ট্রাকশন করতে পারে না, সো এখানে কি ব্লাডে স্ট্যাসিস হয়, মানে ব্লাডগুলো জমা হয়ে থাকতে পারে। যেখানে স্ট্যাসিস হবে সেখানে থ্রোম্বোস ফর্মেশনের রিস্কটা বাড়ে। তাহলে অ্যাট্রিয়াল ফিব্রিলেশন পেশেন্টগুলোর ক্ষেত্রে থ্রোম্বোএম্বোলিজমের রিস্ক থাকে বেশি এবং পেশেন্টগুলো অনেক সময় স্ট্রোক নিয়ে প্রেজেন্ট করতে পারে। ম্যানেজমেন্টের ভিতরে আমাদের কয়েকটা জিনিস দেখে ডিটারমিন করতে হবে যে ম্যানেজমেন্টে কেমন হবে। একটা হচ্ছে এখানে কোনো প্রিসিপিটেটিং ফ্যাক্টর আছে কিনা, যেগুলো আমরা একটু আগে পড়লাম যে কমন যে কজগুলো আছে। সেকেন্ড হচ্ছে এটা টাইপ, এটা কি প্যারাক্সিসমাল, পারসিস্টেন্ট নাকি পার্মানেন্ট। থার্ড হচ্ছে এটা প্রেজেন্টেশন, পেশেন্টটা কি অ্যাকিউটলি প্রেজেন্ট করছে নাকি ক্রনিক প্রেজেন্ট করছে, পেশেন্টটা কি হিমোডিনামিক্যালি স্টেবল নাকি আনস্টেবল। তাহলে কয়েকটা ফ্যাক্টর দেখে আমরা হচ্ছে মেইনলি ট্রিটমেন্টটা প্যাটার্ন বা ট্রিটমেন্ট প্রোটোকল ডিসাইড করি। যদি কোনো পেশেন্টের আন্ডারলাইন কোনো ডিসঅর্ডার থাকে, অনেক সময় দেখা যায় সেটা ট্রিটমেন্ট করলে অ্যাট্রিয়াল ফিব্রিলেশনটা রিকভারি হয়ে যেতে পারে। এক পেশেন্ট যদি থাইরোটক্সিকোসিস থাকে বা হাইপারটেনশন থাকে বা একটা নিউমোনিয়া বা চেস্ট ইনফেকশন থাকে, তাহলে এই কজগুলো আমাদের জন্য ইম্পর্টেন্ট। রিভার্সিবল কজ কি কি আছে, কিংবা যদি পেশেন্ট অ্যালকোহলিক হয়, তাহলে এই কজগুলো ট্রিটমেন্টগুলো অনেক সময় এফ রিকভারি হয়ে যাবে, সেক্ষেত্রে ফার্দার অন্য ট্রিটমেন্ট লাগতে নাও পারে। এখন কোনো পেশেন্ট দেখালে অ্যাট্রিয়াল ফিব্রিলেশনটা রিজলভ হইতেছে না, তাহলে সেক্ষেত্রে আমাদের ট্রিটমেন্ট অপশনের ভিতরে দুইটা মেইন ইম্পর্টেন্ট আছে। একটা হচ্ছে পেশেন্টের রেট বা রিদম কন্ট্রোল করতে হবে, অথবা আরেকটা হচ্ছে স্ট্রোক রিস্ক স্ট্র্যাটিফিকেশন অ্যান্ড প্রিভেনশন। পেশেন্টের যদি হাই রিস্ক থাকে স্ট্রোকে, তাহলে সেই ক্ষেত্রে সেটা প্রিভেনশন করতে হবে। তাহলে আমরা একটা বলছিলাম যে টাইপের উপরে ট্রিটমেন্ট ডিপেন্ড করে। তাহলে কোনো পেশেন্ট যদি প্যারক্সিসমাল অ্যাট্রিয়াল ফিব্রিলেশন থাকে, এগুলো দেখা যায় ইউজুয়ালি কোনো ট্রিটমেন্ট লাগে না। তবে কোনো পেশেন্ট যদি প্যারক্সিসমাল কারণে যদি সিমটমস থাকে,
বা ওয়েল টলারেটেড না হয় সেক্ষেত্রে আমরা বিটা ব্লকার ইউজ করতে পারি। আর যদি কোনো পেশেন্টের পারসিস্টেন্ট অ্যাট্রাল ফিব্রিলেশন হয় তাহলে সেক্ষেত্রে আমাদের ফার্স্টে দেখা লাগবে পেশেন্টটা কি হিমোডিনামিক্যালি স্টেবল নাকি আনস্টেবল। যদি হিমোডিনামিক্যালি আনস্টেবল হয় সেক্ষেত্রে আমাদের ট্রিটমেন্ট অপশন হচ্ছে ইমিডিয়েট সিনক্রোনাইজ ডিসি কার্ডিওভার্সন। আর যদি এই স্টেবল পেশেন্ট হয় সেক্ষেত্রে আমাদের দুইটা অপশন আছে, আমরা রিদম কন্ট্রোল করতে পারি অথবা রেট কন্ট্রোল করতে পারি। তাহলে পরীক্ষায় ইউজুয়ালি কোশ্চেন আসে পারসিস্টেন্ট এএফএ ম্যানেজমেন্টের কোশ্চেন আসে। তাহলে যখন পরীক্ষায় কোনো একটা পারসিস্টেন্ট এএফএ সিনারিও দেওয়া থাকবে আমরা সবাই আগে দেখবো পেশেন্টটা হিমোডিনামিক্যালি স্টেবল নাকি আনস্টেবল। আনস্টেবল হলে আমাদের প্রথমে হচ্ছে ইমিডিয়েট সিনক্রোনাইজ ডিসি কার্ডিওভার্সন। আর যদি স্টেবল হয় তখন আমরা দেখবো এটা রেট কন্ট্রোল করতে হবে নাকি রিদম কন্ট্রোল করতে হবে। মোস্ট অফ দ্য কেসেই ইউজুয়ালি রেট কন্ট্রোল করা হয়, কারণ এটা হচ্ছে বেশি সহজ এবং রিদম কন্ট্রোল এবং রেট কন্ট্রোলের দুইটারই প্রগনোসিস বা ইফেক্ট মোটামুটি দেখা যায় সিমিলার। তাহলে যেটা রেট কন্ট্রোল করা সহজ বিষয় এটা আমরা বেশি প্রিফার করি। রেট কন্ট্রোলের জন্য আমাদের ফার্স্ট আছে বিটা ব্লকার, আর অল্টারনেটিভ চয়েস আছে রেট লিমিটিং ক্যালসিয়াম চ্যানেল অ্যান্টাগনিস্ট লাইক ভেরাপামিল বা ডিলটেজের। আর একটা ইউজ করতে পারি ডিঅক্সিন ইউজ করতে পারি। তো এখানে যেটা মনে রাখা লাগবে সেটা হচ্ছে ক্যালসিয়াম চ্যানেল অ্যান্টাগনিস্ট শুড নট বি ইউজড উইথ বিটা ব্লকার্স বিকজ অফ রিস্ক অফ ব্র্যাডিকার্ডিয়া। দুইটা যেহেতু হার্ট রেট কমায় তো পেশেন্টে দুইটা রিজন একসাথে ইউজ করি তাহলে সিগনিফিকেন্ট ব্র্যাডিকার্ডিয়া হতে পারে বা দেখা যাচ্ছে হার্ট ব্লক ডেভেলপ করতে পারে, অ্যাট্রোভেন্ট্রিকুলার ব্লক ডেভেলপ করতে পারে। তাহলে রেট লিমিটিং ক্যালসিয়াম চ্যানেল ব্লকার এবং বিটা ব্লকার কখনোই একসাথে ইউজ করা যাবে না। এটা পরীক্ষার জন্য মনে রাখা লাগবে, প্লাস প্র্যাকটিক্যাল আমরা যখন কোনো পেশেন্ট ডিল করবো এটা মনে রাখতে হবে। এর পাশে রিদম কন্ট্রোল কখন করবো, কোনো পেশেন্টের যদি সিগনিফিকেন্ট সিমটমস থাকে অথবা যদি ট্রিটেবল আন্ডারলাইন কজ থাকে অথবা পেশেন্ট যদি ইয়ং পেশেন্ট হয় এবং কোনো স্ট্রাকচারাল হার্ট ডিজিজ না থাকে তাহলে এই কন্ডিশনগুলোতে আমরা রিদম কন্ট্রোলটা প্রিফার করবো। তাহলে আমরা যদি কোনো পেশেন্টের রিদম কন্ট্রোল করতে চাই সেক্ষেত্রে আমাদের দেখা লাগবে পেশেন্টের প্রেজেন্টেশনটা কি লেস দ্যান 48 আওয়ার্স নাকি মোর দ্যান 48 আওয়ার্স, এটা ইম্পর্টেন্ট। যদি লেস দ্যান 48 আওয়ার্স হয় সেক্ষেত্রে আমরা ইমিডিয়েট কার্ডিওভার্সন করতে পারি। তবে যদি পেশেন্টের প্রেজেন্টেশনটা মোর দ্যান 48 আওয়ার্স হয় অথবা ডিউরেশনটা জানা না থাকে তাহলে সেক্ষেত্রে ইমিডিয়েট কার্ডিওভার্সন করা যাবে না। সেক্ষেত্রে আমাদের আগে ওরাল অ্যান্টিকোয়াগুলেন্ট দিতে হবে মিনিমাম 4 উইকস। এরপরে কার্ডিওভার্সন যদি ইফেক্টিভ হয় সেক্ষেত্রে পরবর্তীতে আরও 3 মাস অ্যান্টিকোয়াগুলেন্ট দিতে হবে। আর যদি লেস দ্যান 48 আওয়ার্স হয় সেক্ষেত্রে আমরা ইমিডিয়েট কার্ডিওভার্সন করতে পারি। কার্ডিওভার্সনের ক্ষেত্রে যদি পেশেন্টের কোনো স্ট্রাকচারাল হার্ট ডিজিজ না থাকে তাহলে সেক্ষেত্রে আমরা আইভি ফ্লেকোনাইড ইউজ করবো। আর যদি পেশেন্টের স্ট্রাকচারাল হার্ট ডিজিজ বা ইসকেমিক হার্ট ডিজিজ থাকে সেক্ষেত্রে আইভি অ্যামাইডন ইউজ করবো। তাহলে এর প্রত্যেকটাই হচ্ছে পরীক্ষায় বিভিন্ন সিনারিও আসতে পারে। তাহলে আমরা যদি আবার একটু ইন শর্ট ডিসকাশন করি, তাহলে কোনো পেশেন্টের যদি প্যারক্সিজমাল অ্যাট্রাল ফিব্রিলেশন হয় আমরা দেবো বিটা ব্লকার। যদি পারসিস্টেন্ট হয় সেক্ষেত্রে আমরা দেখবো পেশেন্টটা স্টেবল নাকি আনস্টেবল। যদি আনস্টেবল হয় তাহলে আমাদের ইমিডিয়েট সিনক্রোনাইজ ডিসি কার্ডিওভার্সন দেবো। যদি স্টেবল পেশেন্ট হয় সেক্ষেত্রে আমরা রেট কন্ট্রোল করবো বাই বিটা ব্লকার। যদি বিটা ব্লকার কন্ট্রাইন্ডিকেট থাকে বা কোনোখানে ইউজ করা না যায় সেক্ষেত্রে আমরা ইউজ করবো রেট লিমিটিং ক্যালসিয়াম চ্যানেল ব্লকার। আর মনে রাখা লাগবে বিটা ব্লকার এবং রেট লিমিটিং ক্যালসিয়াম চ্যানেল ব্লকার কখনো আমরা একসাথে ইউজ করবো না। এখন কোনো পেশেন্ট যদি ট্রবলসাম সিমটমস থাকে বা ইয়ং পেশেন্ট, তারপর রিভার্সাল যদি কোনো কজ থাকে ট্রিটমেন্টের এবং যদি কোনো স্ট্রাকচার হার্ট ডিজিজ না থাকে সেক্ষেত্রে আমরা রিদম কন্ট্রোলটা করতে পারি। রিদম কন্ট্রোলের ক্ষেত্রে ইম্পর্টেন্ট হচ্ছে পেশেন্টের প্রেজেন্টেশন লেস দ্যান 48 আওয়ার্স নাকি মোর দ্যান 48 আওয়ার্স অথবা ডিউরেশন আননোন। লেস দ্যান 48 আওয়ার্স থাকলে আমরা কার্ডিওভার্সন করতে পারি। যদি পেশেন্টের কোনো স্ট্রাকচারাল বা ইসকেমিক হার্ট ডিজিজ না থাকে তাহলে আইভি ফ্লেকোনাইড দিয়ে, আর যদি স্ট্রাকচারাল হার্ট ডিজিজ বা ইসকেমিক হার্ট ডিজিজ থাকে তাহলে আইভি অ্যামাইডন দিয়ে। আর যদি কোনো পেশেন্ট প্রেজেন্ট করে মোর দ্যান 48 আওয়ার্স বা আমাদের ডিউরেশন জানা থাকে সেক্ষেত্রে আমরা আগে 4 সপ্তাহ অ্যান্টিকোয়াগুলেন্ট দেবো, তারপর কার্ডিওভার্সন করার পরে আরও 3 মাস অ্যান্টিকোয়াগুলেন্ট দেবো। তাহলে প্রত্যেকটা প্রোটোকল আমাদের জানা লাগবে। আর এমআরসি পরীক্ষার সময় আর একটা অপশন অনেক সময় পরীক্ষার কোশ্চেন আসে যে কোনো একটা পেশেন্ট আসছে আমাদের ডিউরেশন জানা নাই বা 48 আওয়ার্সের পরে আসছে কিন্তু আমরা রিদম কন্ট্রোল করতে চাই, তাহলে সেক্ষেত্রে কি করা লাগবে। তাহলে সেক্ষেত্রে আমাদের একটা ইকোকার্ডিওগ্রাফি করে দেখা লাগবে কোন থ্রম্বাস আছে কিনা। যদি আমরা ইকো করে দেখি কোন থ্রম্বাস নাই তাহলে সেক্ষেত্রে আমরা কার্ডিওভার্সন করতে পারবো ইমিডিয়েটলি। এর পাশে থ্রম্বো প্রোফাইল্যাক্সিস, তাহলে আমাদের একটা ট্রিটমেন্ট ছিল রেট কন্ট্রোল আর রিদম কন্ট্রোল, আর একটা ছিল হচ্ছে স্ট্রোক রিস্ক স্ট্র্যাটিফিকেশন অ্যান্ড প্রিভেনশন। তাহলে এই পেশেন্টদের ক্ষেত্রে যেহেতু স্ট্রোকের রিস্ক অনেক বেশি তাহলে এই ক্ষেত্রে স্ট্রোকের জন্য প্রোফাইল্যাক্সিস দিতে হবে। তো
তাহলে কাদেরকে দিব এবং কাদেরকে দিব না। ফার্স্ট আমরা দেখবো পেশেন্টের কোনো মাইট্রাল ভালভুলার হার্ট ডিজিজ আছে কিনা। যদি এই একটা মাইট্রাল ভালভুলার হার্ট ডিজিজের কারণ হয়ে থাকে তাহলে পেশেন্টগুলোকে অ্যান্টিকোয়াগুলেন্ট ড্রাগ দিতে হবে। আর যদি মাইট্রাল ভালভুলার হার্ট ডিজিজ না থাকে সেক্ষেত্রে আমরা একটা স্কোরিং করতে হবে, সেটা বলা হয় চার্ট বাস স্কোরিং বলি। এই স্কোরিং করে যদি দেখা যায় মেল পেশেন্টের ক্ষেত্রে স্কোর 1 বা তার বেশি আর ফিমেল পেশেন্টের ক্ষেত্রে 2 বা তার বেশি, তাহলে সেই ক্ষেত্রে অ্যান্টিকোয়াগুলেন্ট দেওয়া লাগবে। তাহলে মাইট্রাল ভালভুলার হার্ট ডিজিজের ক্ষেত্রে কোনো স্কোরিং দরকার নাই। যদি এই ভালভুলার হার্ট ডিজিজ না থাকে তাহলে আমরা স্কোরিং করে তারপর দেখবো যে অ্যান্টিকোয়াগুলেন্ট লাগবে কি না লাগবে না। অ্যান্টিকোয়াগুলেন্টের ভিতরে আমাদের ফার্স্ট আছে ডিরেক্ট ওরাল অ্যান্টিকোয়াগুলেন্ট। এর মধ্যে 2 ধরনের অপশন আছে, ফ্যাক্টর 10 ইনহিবিটর, একটা আছে ডিরেক্ট থ্রম্বিন ইনহিবিটর। যেমন রিভারক্সাবান, এপিক্সাবান, এডোক্সাবান অথবা ড্যাবিগ্যাট্রিন, এগুলো আমরা চয়েস করতে পারি। এগুলো কিছু অ্যাডভান্টেজ আছে, এটা একটু রিডিং করে দেখবে। এরপর সেই অ্যান্টিডোটস ফর ড্রাগ বা এজেন্টস দ্যাট রিভার্স ইফেক্টস অফ ড্রাগ। তাহলে এই ড্রাগগুলো যদি কোনো কারণে ওভারডোজ হয় বা এটা রিভার্স করা লাগে ইফেক্ট, তাহলে সেক্ষেত্রে আমরা কিছু ড্রাগ ইউজ করতে পারি যারা এর ইফেক্টগুলোকে রিভার্স করতে পারে। একটা আছে ইডারুসিজুমাব, যেটা হচ্ছে ড্যাবিগ্যাট্রানের অ্যান্টিডোট হিসেবে কাজ করে। আর একটা আছে অ্যাডেনেক্সানেট আলফা, অ্যান্ডেক্সানেট আলফা, যেটা হচ্ছে অ্যাবিক্সাবান এবং রিভারক্সাবান, মানে ফ্যাক্টর 10 ইনহিবিটর, এদের অ্যান্টিডোট হিসেবে কাজ করে। তাহলে এগুলো একটু মুখস্থ করা লাগবে। এরপর সেই সার্ভাস স্কোরিং ফর নন ভালভুলার অ্যাট্রিয়াল ফিব্রিলেশন, এটা একটু খেয়াল করে দেখা লাগবে। এটা হচ্ছে যাদের নন ভালভুলার অ্যাট্রিয়াল ফিব্রিলেশন তাদের ক্ষেত্রে স্কোরিংটা আমরা ইউজ করবো। স্কোরিং পয়েন্টগুলো একটু মুখস্থ করা লাগবে। তাহলে পরীক্ষা এখান থেকে কিভাবে কোশ্চেন দিবে, একটা অ্যাট্রিয়াল ফিব্রিলেশনের পেশেন্ট, তার দেখা যাচ্ছে এরকম কয়েকটা প্যারামিটার দিতে পারে। তার বয়স 80 বছর বা হাইপারটেনশন আছে বা হার্ট ফেলার আছে, এই পেশেন্টের অ্যান্টিকোয়াগুলেন্ট লাগবে কি লাগবে না, বা স্ট্রোক প্রোফাইলিক্স লাগবে কিনা। অথবা একটা পেশেন্ট দিয়ে দিল যার বয়স কম, প্রেশার নাই, কোনো হার্ট ফেলার নাই, কোনো ডায়াবেটিস বন্ধ, কোনো রিস্ক নাই, তাহলে এই পেশেন্টগুলোর ক্ষেত্রে অ্যান্টিকোয়াগুলেন্ট লাগবে কিনা। অথবা দিতে পারে একটা মাইট্রাল ভালভুলার হার্ট ডিজিজের পেশেন্ট অ্যাট্রিয়াল ফিব্রিলেশনে প্রেজেন্ট করছে, তার এই ধরনের কোনো প্যারামিটার নাই বা রিস্ক নাই, অ্যান্টিকোয়াগুলেন্ট লাগবে কিনা। তাহলে মাইট্রাল ভালভুলার হার্ট ডিজিজ থাকে সেক্ষেত্রে আমাদের এই রিস্ক স্কোরিং, এই স্কোরিং আর তখন ইউজ করার দরকার নেই। মাইট্রাল ভালভুলার হার্ট ডিজিজ থাকলে তাকে আমরা অ্যান্টিকোয়াগুলেন্ট দিয়ে দেবো। তাহলে এটা পরীক্ষার জন্য লাগবে। আবার আমরা যখন ক্লিনিক্যালি কোনো রোগী দেখবো, স্ট্রোকের রোগী, পেশেন্টের আছে এএফ আছে বা শুধু এফ নিয়ে আমাদের কাছে প্রেজেন্ট করছে, তাকে আমরা অ্যান্টিকোয়াগুলেন্ট দিব কি না দিব না। তাহলে একটা হচ্ছে আমরা মাইট্রাল ভালভুলার হার্ট ডিজিজ এটা দেখবো, যদি না থাকে সেক্ষেত্রে আমি স্ক্রিন করে দেখবো। এরপর হচ্ছে সুপ্রাভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া। এটা আমরা প্রথমে বলে ফেলছি, সুপ্রাভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়ার দুইটা ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক্স থাকবে। একটা সেকেন্ড ট্যাকিকার্ডিয়া থাকবে, মানে হার্ট রেট বেশি থাকবে। আর একটা হচ্ছে এখানে ইসিজি যদি আমরা করি কিউএসটা পাবো হচ্ছে ন্যারো কমপ্লেক্স। এসবিটির অনেকগুলো টাইপস আছে, এর মধ্যে বেশি ইম্পর্টেন্ট টাইপ হচ্ছে তিনটা। একটা হচ্ছে অ্যাট্রিওভেন্ট্রিকুলার নোডাল রিএন্ট্রাল ট্যাকিকার্ডিয়া, একটা হচ্ছে অ্যাট্রিওভেন্ট্রিকুলার রিএন্ট্রাল ট্যাকিকার্ডিয়া, আর একটা হচ্ছে অ্যাট্রিয়াল ট্যাকিকার্ডিয়া। এর মধ্যে প্রথম দুটো আমাদের বেশি লাগে। তাহলে অ্যাট্রিওভেন্ট্রিকুলার নোডাল যেটা, এটা হচ্ছে এভি নোডকে ইনভলভমেন্ট করবে। তাহলে এখানে যে রিএন্ট্রান্ট সার্কিট থাকে এটা হচ্ছে এভি নোডকে ইনভলভমেন্ট করে। আমরা একদম প্রথমে বলছিলাম যে ট্যাকিয়ারিথমিয়ার কি কি মেকানিজম আছে, অটোমেটিসিটি, রি এন্ট্রি, তারপর হচ্ছে ট্রিগার অ্যাক্টিভিটি। তাহলে এই ক্ষেত্রে হচ্ছে কি থাকে, রি এন্ট্রান্ট সার্কিট থাকে। আর যেটা হচ্ছে অ্যাট্রিওভেন্ট্রিকুলার রি এন্ট্রান্ট ট্যাকিকার্ডিয়া, এটা একটা ক্যারেক্টারিস্টিক ফিচার হচ্ছে এখানে অ্যাক্সেসরি পাথওয়ে থাকে। তাহলে নর্মাল হার্টের ক্ষেত্রে আমরা বলছিলাম অ্যাট্রিয়া থেকে ভেন্ট্রিকুলে যে ইম্পালসটা পাস করে, এটা পাস করে থ্রু এভি নোড, বাকি কোনো জায়গাতে পাস করতে পারে না, কারণ অ্যানুলাস ফাইব্রোসিস নামে একটা স্ট্রাকচার থাকে যেটা ইলেকট্রিক্যাল ইনসুলেটর হিসেবে কাজ করে। এখন অ্যাট্রিওভেন্ট্রিকুলার রিএন্ট্রাল ট্যাকিকার্ডিয়া বা এভিআরটি ক্ষেত্রে কি হয়, এই এভি নোড বাদও এখানে একটা অ্যাক্সেসরি পাথওয়ে থাকে যেখান থেকে অ্যাট্রিয়া এবং ভেন্ট্রিকুলের মাঝখানে ইম্পালসটা পাস করতে পারে। এই অ্যাক্সেসরি পাথওয়ের কারণে মেইনলি এখানে একটা সার্কিট তৈরি হয় এবং ট্যাকিকার্ডিয়া ডেভেলপ করে। তাহলে এভিএনআরটি এভিআরটি দুইটা ক্ষেত্রে একই রকম থাকবে, পেশেন্টের ট্যাকিকার্ডিয়া থাকবে, আর হচ্ছে কিউআরএস কমপ্লেক্স থাকবে, ন্যারো বা নর্মাল কিউআরএস কমপ্লেক্স থাকবে। ট্রিটমেন্টের ভিতরে দুইটা ক্ষেত্রে ইনিশিয়াল ম্যানেজমেন্ট সেম। আমরা হচ্ছে ক্যারোটিড সাইনাস প্রেশার বা ভালসালভা ম্যানোভার করতে পারি। তাহলে এটা হচ্ছে যদি পেশেন্টে বলে যে এসবিটি আছে বা এনআরটি বা এভিআরটি আছে, ফার্স্ট লাইন ট্রিটমেন্ট কি বা ইনিশিয়াল ম্যানেজমেন্ট কি, তাহলে সেটা অ্যান্সার হচ্ছে ক্যারোটিড সাইনাস প্রেশার বা ভালসালভা ম্যানোভার।
যদি এটাতে রেসপন্স না করে এরপর আমি ইউজ করতে পারি আইভি অ্যাডেনোসাইন। তাহলে এটা দেখেন জুলাই 24 কিন্তু একবার সিঙ্গেল স্টার্ট ছিল। তাহলে এইভাবে দিতে পারে কোনটা পেশেন্ট আসছে পালপিটেশন নিয়ে, চেস্ট ডিসকমফোর্ট নিয়ে, পেশেন্ট ইসিজি করে দেখা গেছে ন্যারো কমপ্লেক্স টাইকার্ডিয়া আছে। এই পেশেন্টের ক্যারোটিড সাইনাস প্রেশার বা ভালভো ম্যানুভার করা হয়েছে কিন্তু পেশেন্টের রেসপন্স করে নাই, এরপর আমরা নেক্সট ট্রিটমেন্ট কি দিব? তাহলে অ্যান্সার হচ্ছে আইভি অ্যাডেনোসাইন। এখন যদি কোনো পেশেন্টের অ্যাজমা থাকে তাহলে সেক্ষেত্রে আইভি অ্যাডেনোসাইনটা দেওয়া যাবে না, তাহলে সেক্ষেত্রে আমাদের চয়েস কি হবে? আইভি ভেরাপামিল। তাহলে এটা মনে রাখা লাগবে, এটা পরীক্ষা আসতে পারে। তাহলে ফার্স্ট ট্রিটমেন্ট হচ্ছে ক্যারোটিড সাইনাস প্রেশার বা ভালভো ম্যানুভার, সেকেন্ড হচ্ছে আইভি অ্যাডেনোসাইন, থার্ড হচ্ছে যদি পেশেন্টটা আইভি অ্যাডেনোসাইন কর্নারেটিক থাকে মানে অ্যাজমাটিক পেশেন্ট হয় তাহলে আইভি ভেরাপামিল। আর যদি বলি কিউরেটিভ ট্রিটমেন্ট বা মোস্ট ইফেক্টিভ ট্রিটমেন্ট সেটা হচ্ছে ক্যাথেটার অ্যাবলেশন করা। তাহলে এই 4টা পয়েন্টই মনে রাখা লাগবে। এর পাশে অ্যাট্রোভেন্ট্রিকুলার রিএন্ট্রাল টাইকার্ডিয়া। তাহলে এভিআরটি ক্ষেত্রে কি থাকে আমরা বললাম একটা অ্যাক্সেসরি পাথওয়ে থাকে। এই অ্যাক্সেসরি পাথওয়ের কারণে এই পেশেন্টগুলোর ক্ষেত্রে কি হয়? পিআর ইন্টারভ্যালটা শর্টেন্ড হয়, আর একটা হচ্ছে স্ল্যাড ইনিশিয়াল ডিফ্লেকশন থাকে কিউআরএস কমপ্লেক্সে, এটাকে বলা হয় ডেল্টা ওয়েভ। তাহলে এভিআরটির ক্যারেক্টারিস্টিক ফিচার হচ্ছে দুইটা, একটা হচ্ছে শর্ট পিআর ইন্টারভ্যাল আর একটা হচ্ছে ডেল্টা ওয়েভ। কেন হয়? ডিউ টু প্রেজেন্স অফ অ্যাবনর্মাল ব্যান্ড অফ কন্ডাক্টিং টিস্যু দ্যাট কানেক্টস অ্যাট্রিয়া অ্যান্ড ভেন্ট্রিকল। এখন এই ধরনের পেশেন্টের যদি সিমটোমেটিক থাকে তাহলে সেটাকে আমরা বলবো হচ্ছে ডাব্লিউ সিনড্রোম। তাহলে সিমটমস থাকলে হচ্ছে ডাব্লিউ সিনড্রোম, আর যদি সিমটমস না থাকে তাহলে শুধু হচ্ছে এভিআরটি। ট্রিটমেন্টের ভিতরে একই রকম, ফার্স্ট লাইন হচ্ছে ক্যারোটিড সাইনাস প্রেশার বা ভালভো ম্যানুভার, যদি কাজ না করে আমরা দিতে পারি আইভি অ্যাডেনোসাইন। তবে এখানে একটা জিনিস মনে রাখা লাগবে যে এই পেশেন্টগুলোর ক্ষেত্রে আমরা কিন্তু ভেরাপামিল ইউজ করতে পারবো না, এটা কেন আমরা বলতেছি। এরপর যদি কোনো পেশেন্ট বলে কিউরেটিভ ট্রিটমেন্ট বা ফার্স্ট লাইন ট্রিটমেন্ট ইন সিমটোমেটিক পেশেন্ট, তাহলে অ্যান্সার হচ্ছে ক্যাথেটার অ্যাবলেশন। আর যদি আমরা প্রোফাইলেটিক ট্রিটমেন্ট ইউজ করতে চাই তাহলে সেক্ষেত্রে আমরা চয়েস করতে পারবো ফিলেকেনাইড বা প্রোপোফেনন। তাহলে এটা এখন পরীক্ষায় কোশ্চেন আসছিল এভিআরটিটা সিনিয়রদের, এখানে কোশ্চেন করা ছিল যে প্রোফাইলেটিক অ্যান্টি অ্যাডমিক ড্রাগ আমরা কোনটা ইউজ করতে পারি। তাহলে এটার ক্ষেত্রে একটু সিগনিফিকেন্স আছে, আমরা একটু পরে পড়বো। কারণ এই কন্ডিশনগুলোতে যাদের এভিআরটি আছে এদের ক্ষেত্রে কিছু ড্রাগ আছে কন্ট্রাইন্ডিকেটেড, যেগুলো হচ্ছে এভি নোডের উপর কাজ করে। তাহলে অ্যাট্রোভেন্ট্রিকুলার নোডাল ব্লকার যে ড্রাগগুলো আছে এর মধ্যে আছে বিটা ব্লকার, তারপর আছে রেট লিমিটিং ক্যালসিয়াম চ্যানেল ব্লকার যেমন ভেদাপামিল অ্যান্ড ডিলটিয়াজেম, আর একটা আছে ডিগক্সিন। তাহলে এই ড্রাগগুলা এভিআরটি পেশেন্টগুলোর ক্ষেত্রে ইউজ করা যাবে না। তাহলে আমাদের নর্মাল হার্টের যে কন্ডিশনটা পড়লাম সেখানে ছিল, এখানে ছিল এস এ নোট, তারপরে হচ্ছে এভি নোট, বান্ডিল অফিস, তারপর রাইট বান্ডিল লেফট বান্ডিল পাকিস্তান যেগুলো ছিল আর কি। তাহলে এখানে আমাদের নর্মাল হার্টের ক্ষেত্রে এভি নোট বাদে আর কোথাও দিয়ে একটা থেকে ভেন্ট্রিকলে ইম্পালস পাস করতে পারে না। এভিআরটির ক্ষেত্রে যেটা থাকে এখানে একটা অ্যাক্সেসরি পাথওয়ে থাকতে পারে, এই পাথওয়ে দিয়ে ইম্পালস একটা থেকে ভেন্ট্রিকল আসতে পারে। আমরা একদম ফার্স্ট ক্লাসে বলছিলাম যে এভি নোটের একটা কাজ কি, এস এ নোট থেকে বা একটা থেকে ভেন্ট্রিকলে যে ইম্পালস আসছে এটাকে কিছুটা ডিলে করা, যেটা বলা হয় এভি নোটাল ডিলে, যেটা কারণে আমাদের যে পিআর সিগমেন্টটা থাকে কোন ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি থাকে না এখানে আর কি। তাহলে পি ওয়েভের পরে একটা যে থাকে আর কি ইলেকট্রিক্যালি নেগেটিভ একটা যে সিগমেন্ট থাকে পিআর সিগমেন্ট, এটা হয় কিসের জন্য? ডিউ টু এই এভি নোটাল ডিলের কারণে। এখন যদি কোনো পেশেন্টের অ্যাক্সেসরি পাথওয়ে থাকে এবং একটা থেকে ভেন্ট্রিকল যদি সরাসরি ইম্পালসে চলে আসতে পারে তাহলে কি হবে? এই ডিলেটা তখন আর থাকবে না, ফলে কি হবে? পেশেন্টগুলোর ক্ষেত্রে পিআরটা তখন শর্টেন হয়ে যাবে, তখন দেখা যায় পির পরই কিউআরএস কমপ্লেক্স ডেভেলপ করছে। তাহলে একটা আমরা হচ্ছে শর্ট পিআর ইন্টারভাল,
আরেকটা কি পাওয়া যাবে, ডেল্টা ওয়েভ পাওয়া যাবে। এখন এই পেশেন্টগুলোর ক্ষেত্রে যে এসএ নোড থেকে ইম্পালস গুলো তৈরি হয়, এগুলো তাহলে দুইটা পাথে যাইতে পারে, একটা হচ্ছে এবি নোডের মাধ্যমে কিছু পাস করবে, আর কিছু পাস করবে এক্সেসরি পাথের মাধ্যমে। এখন আমরা যদি এভি নোডকে ব্লক করে এমন কোনো ড্রাগ ইউজ করি, তাহলে সে কি করবে, এভি নোডটাকে ব্লক করে দিবে, ফলে বেশিরভাগ ইম্পালস তখন এই এক্সেসরি পাথওয়ে দিয়ে ভেন্ট্রিকুলে প্রবেশ করবে। এই কারণে এভিআরটি পেশেন্টের ক্ষেত্রে আমরা যে ড্রাগগুলো এভি নোড ব্লক করে সেই ড্রাগগুলো ইউজ করবো না। তাহলে আরেকবার বলি, একটা হচ্ছে বিটা ব্লকার, তারপর হচ্ছে রেট লিমিটিং ক্যালসিয়াম চ্যানেল ব্লকার ভেদাপামিলান ডিলটিয়াজিন, আর একটা হচ্ছে ডিগক্সিন। এই জিনিসটা কি বুঝতে পারছেন? এভিআরটিটা কিন্তু পরীক্ষায় থাকবে, এই কোন কোন ড্রাগ কন্ট্রাইন্ডিকেটেড বা কেন কন্ট্রাইন্ডিকেটেড। আচ্ছা ভাইয়া, হুম, হ্যালো। হ্যালো। আহ, জি ভাইয়া, ভাইয়া বলছি যে এবি এনআরটিতে ভাই হুম, আপনি বললেন যে নোডাল রিএন্ট্রি। এখন হুম, তো এবি যখন থাকে তখন তো হুম, সে তো এসএ নোডের যে মানে যতগুলা বললেন, যেটা যেমন এয়ারটেল ফিব্রিলেশনে বললেন বা এয়ারটেল হুম, ফাটারে বললেন 300 হুম, আসলো, সেখান থেকে হুম, কিন্তু সবগুলো দিল না, কখনো 75 কখনো 150 দিল। হুম। হ্যাঁ, তো এভি নোডাল যখন হচ্ছে নোডাল রিএন্ট্রির ক্ষেত্রে সে কি ওরকম মানে জিনিস মেনটেন করতে পারে না, এরকম কিছু? না, এখানে হচ্ছে একটা সার্কিট তৈরি হয় এক্সট্রা, এখানেও হচ্ছে একটা এক্সট্রা কন্ডাক্টিং পাথওয়ে থাকে, একটা স্লো পাথওয়ে একটা হচ্ছে ফাস্ট পাথওয়ে। এটা হচ্ছে আমাদের ডেভিশন ছবিটা দেখি তাহলে বোঝা যাবে। না একটু শুনুন। এগুলো তো হচ্ছে সবই হচ্ছে অ্যাবনর্মাল, মানে এখানে তো এভি নোটটা নর্মাল থাকে না তখন। আমরা জানি এখানে একটা ছবি দেখলে, এই যে এখানে ফার্স্ট যে ছবিটা যদি দেখেন, অ্যাট্রিওভেন্ট্রিকুলার নোডাল রিএন্ট্রাল টেকিকার্ডিয়া, এখানে একটা সার্কিটের মতো তৈরি হয়। এরিয়েন্টাল যে সার্কিট তৈরি হয় এইটার কারণে মেইনলি এখানে টেকিকার্ডিয়া ডেভেলপ করে। আর এখানে তো হার্ট রেট এত বেশি থাকবে না তখন। এভি নোট কিন্তু একটা নির্দিষ্ট লেভেল পর্যন্ত করতে পারে। আমরা বললাম না যে যদি 300 বা তার বেশি হয়ে যায় তখন সে হচ্ছে ব্লকের মতন করে কাজ করে, মানে সবগুলো পাস করে না। কিন্তু যদি 300 কম থাকে, মানে 200 বা 250 থাকে, তখন কিন্তু সে সবগুলোকে পাস করতে পারে। এভিআরটি বা এভিএনআরটি এগুলো কিন্তু হার্ট রেট বেশি থাকলেও মানে এত বেশি ক্রস করে না, 150 বেশি এরকম ক্রস করে না, ইউজুয়ালি 150 বা এর আশেপাশে থাকে। আচ্ছা, এরপরে আসলে আমাদের ভেন্ট্রিকুলার টেকিকার্ডিয়া। তাহলে এখানে হচ্ছে পেশেন্টগুলোর টেকিকার্ডিয়া থাকবে। আর আচ্ছা এখানে ভাইয়া, আমি অরিজিন, একটু সরি ভাই, একটু নেটের প্রবলেম ছিল ভাইয়া। আরেকটা প্রশ্ন ভাইয়া, ডেল্টা ওয়েভটা ভাই কিভাবে তৈরি হলো ভাই, যদি আরেকটু বলতেন ভাইয়া, আরেকবার। ডেল্টা ওয়েভ, জি ভাই। এখানে মেইনলি হচ্ছে দুইটা ডিপোজিশন ওয়েভ তৈরি হয়। একটা তো হচ্ছে নর্মালি সে ডিপোজিশন হইতেছে। ডেল্টা ওয়েভ হচ্ছে কি, এটা তো কিউরেস কমপ্লেক্সে ইনিশিয়াল একটা ডিফ্লেকশন, তাই না? জি। কিউআরএস কমপ্লেক্সটা তৈরি হয় কেন? ডিউ টু ডিপোজিশন অফ ভেন্ট্রিকল। জি। এই ডিপোজিশন ওয়েভ এখানে আমাদের তো দুই ভাবে আসতে পারে, এভি নোড দিয়ে আসতে পারে, এক্সরে মাপের মাধ্যমে আসতে পারে। জি। এই দুইটা কোয়েনসাইডের কারণে মেইনলি হচ্ছে এখানে একটা ইনিশিয়াল ডিপ্রেশন তৈরি হয়। এরপরে নর্মাল যে এভি নোড যে নর্মাল যে ইম্পালসটা আসে সেটার কারণে মেইন কিউএস কমপ্লেক্স তৈরি হয়। আর এক্সট্রা একটা যে ডিপোজিশন ওয়েভ আসলো সেটার কারণে ডিফ্লেকশন তৈরি হয় এখানে একটা। তাছাড়া অন্য কোনো কিছু থাকে না এখানে। এই ডিফ্লেকশনের কারণে যে একটু অ্যাবনর্মাল শেপ যেটা তৈরি হচ্ছে এটাকে বলা হচ্ছে ডেল্টা ওয়েভ। আচ্ছা ভাই। এরপর হচ্ছে ভেন্ট্রিকুলার টাইকারিয়া। তাহলে এসবিটির ক্ষেত্রে আমাদের অরিজিন ছিল কোথায়? ভেন্ট্রিকুলারের উপরে। এটার ক্ষেত্রে আসবে আমাদের ভেন্ট্রিকল থেকে।
একদম ফার্স্টে আমরা বলছিলাম যে যদি কোনো পেশেন্টের ভেন্ট্রিকল থেকে অরিজিন হয় সেক্ষেত্রে আমাদের নর্মাল যে কন্ডাকশন পাথওয়ে আছে সেটা ইউজ করবে না। এই ক্ষেত্রে ইউজুয়ালি মায়োসাইট টু মায়োসাইট ইলেকট্রিক্যাল ইম্পালস ট্রান্সমিট হয়। যখন কার্ডিয়াক মায়োসাইট থেকে মায়োসাইট ট্রান্সমিট হবে বা কন্ডাকশন যে নর্মাল সিস্টেম বা নর্মাল যে কন্ডাকশন পাথওয়ে এটা যখন ইউজ করবেন না তখন এই ভেন্ট্রিকুলার ডিপোজিশন হইতে আমাদের সময় লাগবে বেশি। ফলে কিউআরএসটা আমরা পাবো হচ্ছে ওয়াইড কিউআরএস, এবং এক্ষেত্রে কিউআরএস মোর দেন 120 মিলিসেকেন্ড থাকবে। ভেন্ট্রিকুলার টেকার্ডিগুলো ইউজুয়ালি ডেভেলপ করে যখন কোনো কার্ডিয়াক স্ট্রাকচারাল ডিজিজ থাকে আর কি। তাহলে স্পেশালি পেশেন্টগুলো যদি অ্যাকিউট এমআই বা আগে থেকে কোনো ক্রনিক করোনারি আর্টারি ডিজিজ বা কার্ডিওমায়োপ্যাথি থাকে, এই পেশেন্টগুলোর ক্ষেত্রে ভিটি রিস্ক থাকে বেশি। পেশেন্টের প্রেজেন্টেশন কেমন থাকবে? পেশেন্টগুলোর ক্ষেত্রে পালপিটেশন থাকতে পারে, ডিসপনিয়া, লাইট হেডনেস বা সিনকোপ থাকতে পারে। ইসিজি করলে আমরা কি পাবো? ব্রড কমপ্লেক্স টাইকার্ডিয়া পাবো। এখানে একটা জিনিস ইম্পর্টেন্ট, অনেক সময় এসবিটির সাথে ভিটির কনফিউশন হইতে পারে। যদি এরকম কোনো কন্ডিশন হয় যে আমরা কোনো বুঝতে পারতেছি না এসবিটি বা ভিটি, তাহলে সেক্ষেত্রে আমাদের ভিটির যে প্রোটোকল আছে সেই অনুযায়ী ট্রিটমেন্ট করতে হবে। কারণ ভিটিটা হচ্ছে বেশি খারাপ বা লাইফ থ্রেটেনিং কন্ডিশন। এরপর আসি ইডিওভেন্ট্রিকুলার রিদম। তাহলে এইগুলো পাওয়া যায় কখন? ডিউরিং রিকভারি ফেজ অফ এমআই। তাহলে এটা হচ্ছে একটা গুড প্রগনোস্টিক সাইন বা এটা ইন্ডিকেট করা হচ্ছে রিপারফিউশন অফ ইনফ্যাক্ট টেরিটরি। তাহলে এটার জন্য কোনো ট্রিটমেন্ট লাগবে না, এগুলো যদি সেলফ লিমিটিং থাকে, অ্যাসিমিলেটিং থাকে। তাহলে এমনি ভিটি থেকে এটা আলাদা করবো কিভাবে? ভিটির ক্ষেত্রে ইউজুয়ালি হার্ট রেট থাকবে হচ্ছে মোর দেন 120 বিটস পার মিনিট। আর ইডিওভেন্ট্রিকুলার রিদম এটার ক্ষেত্রে থাকবে হার্ট রেট ইউজুয়ালি লেস দেন 120 থাকে। তাহলে কোনো একটা পেশেন্টের যদি দেখা যায় এমআই হিস্ট্রি আছে রিসেন্ট, এরপরে এরকম ভিটির মতন ইসিজি পাওয়া যাচ্ছে কিন্তু পেশেন্ট অ্যাসিমটোমেটিক এবং হার্ট রেটটা কম, মানে 100 বেশি কিন্তু 120-এর থেকে কম, তাহলে এটা ইন্ডিকেট করে একটা গুড প্রগনোস্টিক সাইন। এটা অনেক সময় এমআরসিপি পার্ট 2 পরীক্ষা অনেক সময় দিয়ে দেয়। রিসেন্ট এমআই হিস্ট্রি আছে, তারপর একটা ইসিজি দিয়ে দিবে ইডিওভেন্ট্রিকুলার রিদমে, দিয়ে বলতে দেবে ট্রিটমেন্ট অপশন কি। এই পেশেন্টগুলোর ক্ষেত্রে আমাদের কোনো ট্রিটমেন্ট লাগবে না। তাহলে ইডিওভেন্ট্রিকুলার রিদম এটা ইসিজিটা একটু দেখে রাখবেন, এটা এমআরসিপিগুলোতে আসে। ট্রিটমেন্টের মধ্যে একই রকম এফ এর মতো আমরা ফার্স্টে দেখবো যে পেশেন্টটা হিমোডিনামিক্যালি স্টেবল নাকি আনস্টেবল। যদি আনস্টেবল থাকে সেক্ষেত্রে সিনক্রোনাইজ ডিজিটাল কার্ডিওভার্সন। তাহলে কার্ডিয়াক অ্যারিথমিয়া যেগুলো আছে বেশিরভাগ ক্ষেত্রেই যদি পেশেন্ট আনস্টেবল থাকে আমাদের সিনক্রোনাইজ ডিজিটাল কার্ডিওভার্সন দিয়ে থাকে। আর যদি পেশেন্ট স্টেবল থাকে সেক্ষেত্রে আমাদের ট্রিটমেন্ট হচ্ছে আইভি অ্যামাইডার। আর এর সাথে ভিটি অনেক সময় ইলেকট্রিক ইমব্যালেন্স থাকলে বা অ্যাসিড বেস ডিসঅর্ডার থাকলে সেক্ষেত্রে ভিটি ডেভেলপ করতে হবে। তাহলে এই ধরনের আন্ডারলাইন যদি কজ থাকে সেগুলো ট্রিটমেন্ট করতে হবে। এটা আমাদের পরীক্ষার জন্য লাগবে না। পরীক্ষার জন্য লাগবে হিমোডিনামিক্যালি আনস্টেবল হলে কি করব, স্টেবল থাকলে কি করব। আরেকটা হচ্ছে কোনো পেশেন্টের যদি লেফট ভেন্ট্রিকুলার ডিসফাংশন থাকে বা ইজেকশন ফ্র্যাকশন কম থাকে বা হার্ট ফেলার হিস্ট্রি থাকে, সে পেশেন্টের ক্ষেত্রে যদি ভিট থাকে তাহলে কি করবো? তাহলে এই পেশেন্টের ক্ষেত্রে আমাদের ইমপ্ল্যান্টেবল কার্ডিয়াক ডিফাইব্রিলেটর বা আইসিডি দিতে হবে। এটা আমরা হার্ট ফেলার ম্যানেজমেন্টের সময় পড়ছিলাম। আর যদি কোনো পেশেন্টের ট্রিটমেন্ট অফ চয়েস অফ ভিটি বলে বা কিউরেটিভ ট্রিটমেন্ট, সেক্ষেত্রে আমরা বলবো ক্যাথেটার অ্যাবলেশন। তাহলে প্রত্যেকটা ক্ষেত্রেই গোল্ড স্টার ট্রিটমেন্ট বা কিউরেটিভ বা যদি বলা যায় হচ্ছে যে ট্রিটমেন্ট অফ চয়েস, তাহলে সেক্ষেত্রে আমরা অ্যান্সার করবো ক্যাথেটার অ্যাবলেশন। এবার আমরা কখন কখন ভিটিটা বেশি চিন্তা করবো। একটা হচ্ছে কোনো পেশেন্ট যদি হিস্ট্রি অফ মায়োকার্ডিয়াল ইনফেকশন থাকে, এক্সট্রিম লেট অক্সিডেশন, ভেরি ব্রড কিউআরএস কমপ্লেক্স, আর একটা হচ্ছে যদি ক্যারোটিড সাইনাস মেসেজ বা আইভি অ্যাডোসিনের রেসপন্স না করে। তাহলে এটা মেইনলি হচ্ছে এসবিটি এবং ভিটি যখন কনফিউশন হবে তখন এই পয়েন্টগুলো আমাদের কাজে লাগবে। এই পয়েন্টগুলোর মধ্যে সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে অ্যাট্রিওভেন্ট্রিকুলার ডিসোসিয়েশন, আর একটা হচ্ছে ক্যাপসার বাইট বা ফিউশন বিট। এই দুটাকে বলা হয় প্যাথোগনোমিক ফিচার্স অফ ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া। এই দুটাই মেইনলি পরীক্ষায় আসে। তাহলে এই ক্ষেত্রে যখন ভেন্ট্রিকলটা নিজের মতো বিট করবে, মানে এখান থেকে একটা একটোপিক সোর্স থেকে, তখন পেসমেকার হিসেবে কাজ করবে ভেন্ট্রিকলের জন্য। ভেন্ট্রিকলটা যখন নিজের মতো কাজ করবে, একটা যখন তার মতো কাজ করবে, তাহলে কমপ্লিট হার্ট ব্লকের মতো এখানেও
অ্যাট্রিওভেন্ট্রিকুলার ডিস্ট্রিবিউশন পাওয়া যাবে। পার্থক্য হচ্ছে এই পেশেন্টগুলোর ক্ষেত্রে হার্ট রেট থাকবে অনেক বেশি, কিউআরসি থাকবে ব্রড। আর ক্যাপচার বিট আর ফিউশন বিট, এই ক্ষেত্রে যখন ভেন্ট্রিকলটা তার নিজের মতো বিট করতে থাকে, সো অ্যাট্রিয়াল বিটগুলোকে তখন শেয়ার মানে ভেন্ট্রিকলটা অ্যাট্রিয়াল যে ইম্পালসগুলো আসতেছিল বা এক্সিনোটে যে ইম্পালসগুলো আসলে সেটার প্রতি রেসপন্স করে না। তবে অনেক সময় দেখা যায় যে কিছু কিছু ক্ষেত্রে ভেন্ট্রিকুলার বিটের মাঝখানে কোনো একটা বিট সে আছে অ্যাট্রিয়াল বিটে রেসপন্স করে, তখন এই ভেন্ট্রিকুলার ট্যাকের যে ওয়াইড কিউআরএস কমপ্লেক্সগুলো আছে এর মাঝখানে হঠাৎ করে একটা নর্মাল সাইনাসের রিদম পাইতে পারি আমরা, বা নর্মাল একটা কিউআরএস কমপ্লেক্স পাইতে পারি। কোনো একটা পেশেন্টে যদি দেখা যায় এরকম অনেকগুলো ওয়াইড কিউআরএস কমপ্লেক্স আছে, এর মাঝখানে হঠাৎ করে একটা নর্মাল কিউআরএস কমপ্লেক্স আছে, সেটাকে বলা হয়েছে ক্যাপচার বিট, মানে সে অ্যাট্রিয়া থেকে যে ইম্পালসটা আছে সেটাকে ক্যাপচার করতে পারছে। এই ক্যাপচার বিট যদি পাওয়া যায় এটা হচ্ছে প্যাথোগনমিক ফিচার্স ফর ভিটি। এর পাশে টর্সাডিস দ্য পয়েন্টিস। তাহলে ভিটির ক্ষেত্রে মেইন নাম হচ্ছে দুই ধরনের ভিটি পাইতে হবে, একটা হচ্ছে মোনোমরফিক ভিটি আর একটা হচ্ছে পলিমরফিক ভিটি। মোনোমরফিক ভিটি মানে এখানে যে কিউআরএস কমপ্লেক্সগুলো থাকবে সবগুলো দেখতে মোটামুটি একই রকম থাকবে। আর পলিমরফিক ক্ষেত্রে কি হবে, এগুলা দেখতে মরফোলজিক্যাল ডিফারেন্ট থাকবে, মানে মাল্টিপল মরফোলজি থাকবে, এটাকে বলে পলিমরফিক ভিটি। এই পলিমরফিক ভিটিটাই মেইনলি হচ্ছে টর্সাডিস দ্য পয়েন্টিস। কখন ডেভেলপ করে, ইউজুয়ালি পেশেন্টগুলো যাদের প্রলং কিউটি ইন্টারভাল থাকে তাদের ক্ষেত্রে এটা রিস্ক থাকে বেশি। ইসিজি করলে কেমন পাবো, র্যাপিড ইরেগুলার কমপ্লেক্স পাবো। তাহলে ভিটির ক্ষেত্রে কিন্তু নর্মাল যে মোনোমরফিক ভিটি সেটা ক্ষেত্রে আমরা পাবো হচ্ছে রেগুলার হোয়াইট কিউআরএস কমপ্লেক্স, আর এটার ক্ষেত্রে পাওয়া যাবে ইরেগুলার কমপ্লেক্স। ম্যানেজমেন্ট, মোনোমরফিক ভিটির ক্ষেত্রে আমরা যে ম্যানেজমেন্ট করছিলাম এটার ক্ষেত্রে কিন্তু পুরোটা ডিফারেন্ট। এই ক্ষেত্রে আমাদের ট্রিটমেন্ট অফ হচ্ছে আইভি ম্যাগনেসিয়াম। আর যদি কোনো পেশেন্টের কিউটি প্রলঙ্গেশন থাকে এক্সট্রিম লেভেলে, মানে মোর দেন 500 থাকে, বা কোনো জিনোটাইপিং রিস্ক ফ্যাক্টর থাকে, সেক্ষেত্রে আমরা কি দেবো, ইমপ্ল্যান্টেবল ডিফিব্রিলেটর। এবার কজেস অফ লং কিউটি ইন্টারভাল অ্যান্ড টর্সাডিস দ্য পয়েন্টিস। এখানে অনেকগুলো কজ আছে, আমাদের জন্য বেশি ইম্পর্টেন্ট ইলেকট্রোলাইট ইমব্যালেন্স আর ড্রাগসগুলো। তাহলে কোনো পেশেন্ট যদি হাইপোক্যালেমিয়া, হাইপোম্যাগনেসিয়াম বা হাইপোক্যালসিয়ামে থাকে, এই পেশেন্টগুলোর ক্ষেত্রে কিউটি প্রলঙ্গেশনে বা টর্সাডিস দ্য পয়েন্টিস রিস্ক থাকে অনেক বেশি। ড্রাগের মধ্যে কি কি ড্রাগ আছে, একটা হচ্ছে অ্যান্টি আইজেনিক ড্রাগ ক্লাস 1 অ্যান্ড ক্লাস 1C, তারপর যে ক্লাস 3, তারপর হচ্ছে অ্যান্টি সাইকোটিক কিছু মেডিকেশন আছে, তারপর হচ্ছে কিছু অ্যান্টি ডিপ্রেসেন্ট আছে, আর কিছু অ্যান্টিবায়োটিক্স আছে, ফাইনাল আছে হাইড্রোক্সিক্লোরোকুইন অ্যান্ড ক্লোরোকুইন। এই ড্রাগগুলোর মধ্যে আমরা সবচেয়ে কমনলি কোনগুলো ইউজ করি, একটা হচ্ছে অ্যান্টিবায়োটিক্স, যেমন ইরাইথ্রোমাইসিন অ্যান্ড আদার ম্যাক্রোলাইটস গ্রুপ। তাহলে ইরাইথ্রোমাইসিন, ক্লাইথ্রোমাইসিন, এজিথ্রোমাইসিন, এই ড্রাগগুলো। আর হচ্ছে অ্যান্টি ডিপ্রেসেন্ট, অ্যামিট্রিপটাইলিন এবং আদার অ্যান্টি ডিপ্রেসেন্ট, এগুলো আমরা কমনলি প্রেসক্রাইব করি। তাহলে এই ড্রাগগুলো আমাদের একটু খেয়াল করে দেখা লাগবে। তাহলে কোনো পেশেন্টের যদি হাইপোক্যালেমিয়া, হাইপোম্যাগনেসিয়ামে বা হাইপোক্যালসিমিয়া থাকে, তো এই পেশেন্টগুলো যদি আমরা হচ্ছে আবার এই ধরনের ড্রাগ প্রেসক্রাইব করি, তাহলে আমরা দুইটা রিস্ক ফ্যাক্টর অ্যাড করে দিচ্ছি। তাহলে এই পেশেন্টগুলোর ক্ষেত্রে কিন্তু লং কিউটি বা টর্সাডিস দ্য পয়েন্টিস এগুলো রিস্ক অনেক বেড়ে যাবে। তাহলে এটা একটু খেয়াল করে দেখা লাগবে। তাহলে এখান থেকে কোশ্চেন আসে যে হোয়াট আর দ্য কজেস অফ লং কিউটি বা টর্সাডিস দ্য পয়েন্টিস। অথবা একটা কোশ্চেন দিয়ে দিতে পারে, কোন একটা পেশেন্ট আসছে এরকম, তার হাইপোক্যালেমিয়া বা হাইপোম্যাগনেসিয়ামে আছে, ইসিজি করে দেখা গেছে তার কিউটিটা প্রলংড। এই পেশেন্টটা এখন দেখা যাচ্ছে নিউমোনিয়া বা কোনো একটা ইনফেকশনের ফিচার্স আছে, আমরা কোন অ্যান্টিবায়োটিক চয়েস করবো। তাহলে সেই ক্ষেত্রে তখন একটা অপশন দেওয়া থাকতে পারে, তাহলে সেখানে ইরাইথ্রোমাইসিন বা আদার ম্যাক্রোলাইটস যেগুলো আছে সেগুলো অ্যাভয়েড করতে হবে। তাহলে এটা আমাদের প্র্যাকটিক্যাল লাইফেও কিন্তু অনেক সময় কাজে লাগে। কোনো একটা ডায়রিয়ার পেশেন্ট আসছে, ডায়রিয়া পেশেন্ট কমনলি হাইপোক্যালেমিয়া থাকতে পারে, তাহলে এই পেশেন্টটা যদি আমরা কোনো অ্যান্টিবায়োটিক প্রেসক্রাইব করতে চাই কখনো, তার যদি আদার কোনো ইনফেকশন থাকে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমাদের ম্যাক্রোলাইটস গ্রুপ এটা অ্যাভয়েড করতে হবে। তাহলে ড্রাগস কজগুলো, ইলেকট্রিক ইমব্যালেন্স, এগুলো পুরোটা খুব ভালো করে বুঝতে পারা লাগবে। পাশে ব্রুগাডা সিনড্রোম। ব্রুগাডা সিনড্রোম থেকে ইউজুয়ালি পরীক্ষায় যখন ডিরেক্টলি কোশ্চেন কম আসে, ইউজুয়ালি এগুলো এমআরসি পরীক্ষাগত কোশ্চেন বেশি আসে, ইসিজি ফাইন্ডিংসে সেখান থেকে কোশ্চেন করতে পারে। তাহলে ব্রুগাডা সিনড্রোম গুলো হচ্ছে প্রেজেন্ট কোশ্চেন করতে পারে, একটা হচ্ছে পলিমরফিক ভিটি নিয়ে অথবা সাডেন কার্ডিয়াক ডেথ নিয়ে প্রেজেন্ট করতে পারে। এখানে মেইনলি সমস্যা কোথায়, সোডিয়াম চ্যানেলের সমস্যা থাকে।
আর ইসিজি করলে কি পাবো, রাইট বান্ডেল ব্রাঞ্চ ব্লক পাওয়া যেতে পারে, আর হচ্ছে এসটি এলিভেশন ইন V1 and V2। ট্রিটমেন্ট হচ্ছে ইমপ্ল্যান্টেবল ডিফিব্রিলেটর। এরপর সেই অ্যান্টি অ্যাডমিটিক ড্রাগসের ক্লাসিফিকেশন। তাহলে এখানে কয়েকভাবে ক্লাসিফিকেশন করা হয়েছে। এর মধ্যে প্রথমে যেটা, সেটা হচ্ছে যে অ্যাকশন পোটেনশিয়ালের উপর ডিপেন্ড করে। এখানে মেনলি 4টে ক্লাস আছে। ক্লাস 1 এর মধ্যে আছে সোডিয়াম চ্যানেল ব্লকার, ক্লাস 2 হচ্ছে বিটা ব্লকার, আর ক্লাস 4 এর মধ্যে আছে ক্যালসিয়াম চ্যানেল ব্লকার। ক্লাস 1টাকে আবার অ্যাকশন পোটেনশিয়ালের উপর ডিপেন্ড করে 3 ভাগে ভাগ করেছে। কিছু আছে অ্যাকশন পোটেনশিয়াল প্রলঙ্গেশন করে, কিছু আছে শর্টেনিং করে, আর কিছু আছে অ্যাকশন পোটেনশিয়াল কোনো রোল নেই। এই সবগুলো ড্রাগের নাম মুখস্থ করা লাগবে, এটা আলাদাভাবে পরীক্ষায় কোশ্চেন আসে। এরপর রেসপন্স টু ইন্টারভেনাস অ্যাডিনোসাইন, এটা পরীক্ষার জন্য খুব বেশি ইম্পর্টেন্ট না, সিনারিতে অনেক সময় ক্লু থাকতে পারে। তাহলে অ্যাডিনোসাইন দিলে আমাদের এসবিটি গুলো কি হয়, টার্মিনেট হয়ে যায়। তাহলে এসবিটি ক্ষেত্রে আমাদের ফার্স্ট লাইন ট্রিটমেন্ট আমরা পড়ে আসলাম যে আইভি অ্যাডিনোসাইন চয়েস করতে পারি। ভেন্ট্রিকুলার টেকিকার্ডিয়ার ক্ষেত্রে কোনো ইফেক্ট থাকে না। তাহলে এসবিটি এবং ভিটি ডিফারেন্সিয়েশন একটা ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে রেসপন্স টু আইভি অ্যাডিনোসাইন। আর যদি অ্যাট্রিয়াল ফিব্রিলেশন, অ্যাট্রিয়াল ফ্ল্যাটার বা অ্যাট্রিয়াল ট্যাকিকার্ডিয়া থাকে, তাহলে এই কন্ডিশনগুলোর ক্ষেত্রে অনেক সময় আমরা ইসিজি দেখে ডায়াগনোস করা কঠিন হয়ে যায়, কারণ এখানে অ্যাট্রিয়াল রেট অনেক বেশি থাকে। সেক্ষেত্রে আমরা যদি আইভি অ্যাডিনোসাইন দিই, সেক্ষেত্রে ইসিগুলো আরো ক্লিয়ারলি বোঝা যেতে পারে, রেটটা কিছুটা কমে যায়, ইসিজি ফিচার্সগুলো আরো ভালো বোঝা যায়। তাহলে এটা মেনলি ইম্পর্টেন্ট হচ্ছে এসবিটি এবং ভিটি আলাদা করার জন্য। এসবিটির ক্ষেত্রে আমরা আইভি অ্যাডিনোসাইন দিলে এটা টার্মিনেট হবে, আর ভিটির ক্ষেত্রে কোনো রেসপন্স করবে না। এটা একটা ডিফারেন্সিয়েটিং পয়েন্ট। এরপর হচ্ছে ক্লাসিফিকেশন অফ অ্যান্টি অ্যাডমিটিক ড্রাগস বাই সাইট অফ অ্যাকশন, মানে কোন ড্রাগটা কোথায় কাজ করে। এখান থেকে মেইনলি এভি নোটটা আমাদের বেশি লাগে, বাকিগুলো খুব একটা লাগে না। এমসিকিউ দিলে দিতে পারে, তবে কখনো পরীক্ষা আসে নাই। এভি নোটটা বেশি ইম্পর্টেন্ট। তাহলে এভি নোটে কি কাজ করে, আইভি এই অ্যাডিনোসাইন, বিটা ব্লকার, ক্যালসিয়াম চ্যানেল ব্লকার এন্ড ডিগক্সিন। তাহলে এবিসিডি দিয়ে মনে রাখতে পারেন। ক্যালসিয়াম চ্যানেল ব্লকের মধ্যে আবার রেট লিমিটিং যেগুলো আছে, ভ্যারাপামিল, ডিটাজেম, অ্যামনোডিফিন, নিভেডমিন, এগুলো কিন্তু এখানে ইনক্লুডেড না। তাহলে এই ড্রাগগুলা কাজ করে এভি নোটের উপরে, এবং এইগুলা অ্যাট্রোভেন্ট্রিকুলার রিএন্ট্রাল টেকিকার্ডিয়া, মানে যেখানে অ্যাক্সেসরি পাথ হয়ে আছে, সেগুলোর ক্ষেত্রে আমাদের অ্যাভয়েড করতে হবে। এরপর একটা বিশাল বক্স আছে সবগুলো অ্যান্টি অ্যাডমিটিক ড্রাগসের ইউজ, ডোজ অ্যান্ড সাইড ইফেক্ট নিয়ে। আমাদের ডোজ তো কখনো লাগে না, ডোজটা বাদ দেওয়া হয়েছে। ইউজও খুব বেশি পরীক্ষা আসে না। তাহলে আমাদের ক্লাসগুলো জানা লাগবে, আর এখান থেকে কিছু ড্রাগ সম্পর্কে আমাদের একটু জানা লাগবে। ফার্স্ট হচ্ছে বিটা ব্লকার। তাহলে বিটা ব্লকারগুলো হচ্ছে আমাদের ক্লাস 2 ড্রাগস, এর মধ্যে আছে এটানোল, বিসোপ্রোল এন্ড মেটোপ্রোল। তাহলে এই ড্রাগগুলো হচ্ছে আমরা অ্যাজমা ট্রিটমেন্ট ক্ষেত্রে ইউজ করতে পারি। তারপর কোনো পেশেন্টের যদি ভেন্ট্রিকুলার একটোপিক থাকে, সেগুলো ইউজ করতে পারি। অ্যাডভাইসের মধ্যে কি কি আছে, মাইক্রোডাল ডিপ্রেশন করতে পারে, ব্র্যাডিকার্ডিয়া, ব্রঙ্কোস্পাজম, ফ্যাটিক, ডিপ্রেশন, নাইটমেয়ার, কোল্ড পেরিফেরিস। অ্যাডভাইসগুলো একটু এমসিকিউর জন্য পড়ে রাখবে। এই বক্সটার মধ্যে সবথেকে বেশি ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে অ্যামাইডারন, তারপর হচ্ছে অ্যাডেনোসাইন। এই দুটা থেকে খুব ফ্রিকোয়েন্টলি পরীক্ষা কোশ্চেন আসে। অ্যামাইডারন অ্যাডভাইসমেন্ট অনেকগুলো আছে, সবগুলোই পড়া লাগবে। একটা হচ্ছে ফটোসেন্সিটিভিটি, স্কিন ডিসকালেশন বা হাইপার পিগমেন্টেশন করতে পারে, কর্নিয়াল ডিপোজিশন হতে পারে, থাইরয়েড ডিসফাংশন করতে পারে, এটা হচ্ছে হাইপোথাইরয়েডিজম, থাইরোটক্সিকোসিস, দুইটাই করতে পারে। তারপর অ্যালভিলাইটিস করতে পারে, জিআই ডিস্টারবেন্স করতে পারে, হেপাটোটক্সিটি করতে পারে, হেপাটিক ফাইব্রোসিস করতে পারে, তারপর হচ্ছে পেরিফেরাল নিউরোপ্যাথি করতে পারে, প্রস্টাটিস ডিফয়েন্টিস করতে পারে, ডিগক্সিন এবং ওয়ালফিনের অ্যাকশনকে প্রোটেকশন করতে পারে। সবগুলো পড়া লাগবে। এরপর হচ্ছে ভ্যারাপামিল। ভ্যারাপামিল আমরা ইউজ করতে পারি ট্রিটমেন্ট অফ এসবিটি অ্যান্ড অ্যাট্রিয়াল ফিব্রিলেশনে। অ্যাডভাইসের মধ্যে কি আছে, মায়োকার্ডিয়াল ডিপ্রেশন, হাইপোটেনশন, ব্র্যাডিকার্ডিয়া। ইম্পর্টেন্ট হচ্ছে কনস্টিপেশন, এটা অনেক সব পরীক্ষা দিয়ে দেয় যে which of the following drug can cause constipation। আবার আমরা যখন জিআইটি পড়ছিলাম, তখনও ছিল কনস্টিপেশনের কজের মধ্যে ক্যালসিয়াম ব্লকার, বিশেষ করে ভ্যারাপামিলটা হচ্ছে বেশি ইম্পর্টেন্ট। দিস শুড নট বি ইউজড ইন কনজাংশন উইথ বিটা ব্লকার্স। তো এটা আমরা এই পড়াশোনা পড়ে আসছিলাম যে বিটা ব্লকার্স এবং রেট লিমিটিং ক্যালসিয়াম ব্লকার দুইটা কখনো একসাথে ইউজ করা যাবে না। এরপর সেই অ্যাডিনোসাইন। তাহলে অ্যাডিনোসাইন হচ্ছে ফার্স্ট লাইন ট্রিটমেন্ট ফর সুপারভেন্ট্রিকুলার টেকিকার্ডিয়া বা এসবিটি। কিভাবে কাজ করে,
বাই বাইন্ডিং টু A1 রিসেপ্টর ইন কন্ডাকশন টিস্যু অ্যান্ড ট্রানজিয়েন্ট AV ব্লক। তাহলে এই দুইটা জিনিস মনে রাখা লাগবে। আর এটা হচ্ছে সাইড ইফেক্টের মধ্যে কি আছে, ফ্ল্যাশিং, ডিসপ্নিয়া অ্যান্ড চেস্ট পেইন, আর কন্ট্রাইন্ডিকেটেড ইন অ্যাজমা। তাহলে কোনো পেশেন্ট যদি অ্যাজমাটিক থাকে তাহলে সেক্ষেত্রে আমরা আইভি এই অ্যাডুসেন্টটা ইউজ করবো না। সেক্ষেত্রে কি ইউজ করবো, আদার যে ড্রাগ ক্লাসেস লাইক ভ্যারাফামিন বা ডিলটেজম এগুলো ইউজ করবো। আর ফাইনাল আছে ডিগক্সিন। ডিগক্সিন অ্যাডভার্সির আলাদা করে বক্স আছে। তো ডিগক্সিন টক্সিসিটি ম্যানিফেস্টেশন হচ্ছে দুইভাবে, একটা হচ্ছে কার্ডিয়াক, একটা হচ্ছে কার্ডিয়াক। নন কার্ডিয়াকের মধ্যে দুইটা, একটা হচ্ছে জিআই ডিস্টারবেন্স করতে পারে, আর একটা হচ্ছে অল্টার্ড কালার ভিশন করতে পারে, ইউজুয়ালি ইয়েলো কালার ভিশন করে। এটা একটু মনে রাখা লাগবে। কার্ডিয়াক ম্যানিফেস্টেশনের মধ্যে অলমোস্ট সব ধরনের এডমিয়া করতে পারে, ব্র্যাডিকার্ডিয়া করতে পারে, অ্যাট্রিয়াল টেকার্ডিয়া উইথ ভ্যারিয়েবল ব্লক, মাল্টিপল এক্টোপিক, তারপর ভেন্ট্রিকুলার বাইজেমিনি টেকার্ডিয়া ফিরিজম সবগুলো করতে পারে। এর মধ্যে ক্যারেক্টারিস্টিক্স ফিচার গুলো অ্যাট্রিয়াল টেকার্ডিয়া উইথ ভ্যারিয়েবল ব্লক, এটা আলাদা করে মনে রাখা লাগবে। এরপর আসে আমাদের কার্ডিওলজিতে কিছু ট্রিটমেন্ট অপশন আছে যেগুলো আমরা কার্ডিয়াক অ্যারিথমিয়ার ক্ষেত্রে ইউজ করতে পারি। ফার্স্ট আছে ইলেকট্রিক্যাল কার্ডিওভার্সন। তাহলে এটা আমরা পড়ছিলাম কোথায় কোথায়, যদি কোনো পেশেন্ট হিমোডিনামিক্যালি আনস্টেবল থাকে সেক্ষেত্রে আমরা ইউজ করতে পারি। কখন দিয়ে আমরা, ইমিডিয়েটলি আফটার আরওয়ে, বিকজ ইট ইজ অ্যাপ্লাইড ডিউরিং ভেন্ট্রিকুলার, ইফ ইট ইজ অ্যাপ্লাইড ডিউরিং ভেন্ট্রিকুলার রিপোলেশন অন টিয়ার ইট মে প্রভোক ভেন্ট্রিকুলার ফিব্রিলেশন। তাহলে এই জিনিসটা একটু ইম্পর্টেন্ট। আমরা যখন ইলেকট্রিক্যাল যে ডিসি শক এটা আমরা কখন দিব, জাস্ট আফটার আরওয়ে, এবং এটা টি ওয়েভের উপর দেওয়া যাবে না যখন টি ওয়েভ অ্যাফেয়ার করবে। এরপর ডিফিউজেশন, এটা খুব বেশি দরকার। টেম্পোরারি পেসমেকার, পেসমেকার ইন্ডিকেশন আমরা অলরেডি পড়ে ফেলছি, কখন কখন কোথায় টেম্পোরারি পেসমেকার দিব। এরপর হচ্ছে টেম্পোরারি পেসমেকার ইসিজি ফাইন্ডিংস কেমন পাওয়া যাবে। এই ক্ষেত্রে আমরা হচ্ছে কিউআরএস কমপ্লেক্সটা পাবো হোয়াইট, একটা লেফট বান্ডিল ব্রাঞ্চ ব্লক প্যাটার্ন পাওয়া যেতে পারে, আর যে চেম্বারটা পেসিং করা হয়েছে সেটা অ্যাট্রিয়াল ভেন্ট্রিকুলার, তার আগে একটা পেসিং স্পাইক পাওয়া যাবে। তাহলে তিনটা জিনিস, হোয়াইট কিউআরএস কমপ্লেক্স, লেফট বান্ডিল ব্রাঞ্চ ব্লক প্যাটার্ন, আর একটা হচ্ছে পেসিং স্পাইক। এর পাশে পার্মানেন্ট পেসমেকার। পার্মানেন্ট পেসমেকার আমরা অলরেডি বলে ফেলছি, যদি পেশেন্টের সিমটোমেটিক থাকে, অথবা যদি সেকেন্ড ডিগ্রি অথবা থার্ড ডিগ্রি রেগুলার থাকে, অথবা যদি কোনো পেশেন্টের যদি এস নোডাল ডিসফাংশন বা 6 সাইনাস সিনোগুলো থাকে, এই কন্ডিশনগুলোতে পার্মানেন্ট পেসমেকার লাগতে পারে। কমপ্লিকেশন সেগুলো খুব একটা পরীক্ষা আসে না। আইসিডি ইন্ডিকেশন আসে পরীক্ষায়। তাহলে ইমপ্ল্যান্টেবল কার্ডিয়াক ডিফিব্রিলেটর, এটা একটা হচ্ছে প্রাইমারি প্রিভেন্টিভ থেরাপি হিসেবে ইউজ করতে পারি, আর একটা হচ্ছে সেকেন্ডারি প্রিভেনশন। প্রাইমারি প্রিভেনশন হচ্ছে যাদের এখনো কোনো ধরনের এই ধরনের ডেভেলপ করেনি, আর সেকেন্ডারি হচ্ছে যাদের অলরেডি একটা ডিএফ বা ভিটি এগুলো ডেভেলপ করছে। প্রাইমারি প্রিভেনশন থেরাপি হিসেবে কখন ইউজ করবো, যদি কোনো পেশেন্টের এমআই হয়ে থাকে এবং এরপরে লেফট ভেন্ট্রিকুলার এজেকশন লেস দেন 30% হয়, অথবা কোনো পেশেন্টের হার্ট ফেলিওর আছে সিমটোমেটিক, এর সাথে লেফট ভেন্ট্রিকুলার এজেকশন লেস দেন 35%। আরেকটা হচ্ছে হাই রিস্ক কোনো পেশেন্ট যদি থাকে, লাইক লং কিউটি সিনড্রোম বা কার্ডিওমায়োপ্যাথি, তাহলে এই কন্ডিশনগুলোতে আমরা প্রাইমারি প্রিভেন্টিভ থেরাপি হিসেবে ইমপ্ল্যান্টেবল কার্ডিয়াক ডিফিব্রিলেটর ইউজ করতে পারি। সেকেন্ডারি হচ্ছে যাদের অলরেডি একটা হয়ে গেছে, সার্ভাইভার্স অফ ভিএফ অর ভিটি, আরেকটা হচ্ছে ভিটি উইথ হিমোডিনামিক কম্প্রোমাইজ অথবা সিগনিফিকেন্ট লেফট ভেন্ট্রিকুলার ইম্পেয়ারমেন্ট। তাহলে এগুলো পরীক্ষা এমসি হিসেবে আসতে পারে, যে ইন্ডিকেশনস অফ আইসিডি। আচ্ছা, ফাইনাল হচ্ছে কার্ডিয়াক রিসিনক্রোনাইজেশন থেরাপি। তাহলে সিআরটি থেরাপি এটা পরীক্ষা খুব একটা আসে না, জাস্ট ইন্ডিকেশন একটু পড়ে রাখতে পারেন। কি কি থাকা লাগবে, একটা মডারেট টু সিভিয়ার হার্ট ফেলার, সাইনাস রিদম উইথ লেফট বান্ডিল ব্রাঞ্চ ব্লক, আর একটা হচ্ছে লেফট ভেন্ট্রিকুলার ইজেকশন ফ্র্যাকশন লেস দেন অর ইকুয়াল 35%। তাহলে সিআরটি থেরাপিটা এফসিএস জন্য খুব ইম্পর্টেন্ট না, এমআরসি পরীক্ষাগুলো তো অনেক সময় দিয়ে দেয় যে সিআরটি ইন্ডিকেশন কি বা কখন আমরা সিআরটি ইউজ করবো, অথবা হার্ট ফেলার একটা পেশেন্টের সিনারি দিতে পারে, যখন একটা পেশেন্ট আছে সিমটোমেটিক হার্ট ফেলার, পেশেন্ট অলরেডি মেডিকেল ট্রিটমেন্ট সবগুলো দেওয়া হয়ে গেছে, কোনো রেসপন্স করে নাই, আইসিডি ইসিজি করে দেখা গেছে সাইনাস রিদম সাথে লেফট বান্ডিল ব্লক আছে, এই পেশেন্টগুলোর ক্ষেত্রে পরবর্তীতে আমরা কি ট্রিটমেন্ট ইউজ করতে পারি। তাহলে এই ধরনের সবগুলো ইন্ডিকেশন ফুলফিল করে তাহলে সেক্ষেত্রে আমরা সিআরটি থেরাপিটা ইউজ করতে পারি। এর পাশে ক্যাথেটার অ্যাবলেশন থেরাপি।
ক্যাথেটার অ্যাবলেশন থেরাপি আমরা কয়েকটা অ্যারিথমিয়ার ক্ষেত্রে আমরা পড়ছিলাম, ট্রিটমেন্ট অফ চয়েস, এখানে জাস্ট একসাথে করা আছে। তাহলে সুপ্রাভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া, অ্যাট্রিয়াল ফ্ল্যাটার, তারপর হচ্ছে ভিটির ক্ষেত্রে যদি স্ট্রাকচারালি নর্মাল হার্ট থাকে অথবা কোনো পেশেন্টের রিফ্র্যাক্টরি ভিটি থাকে, আরেকটা হচ্ছে প্রিভেনশন অফ অ্যাট্রিয়াল ফিব্রিলেশন। এই কন্ডিশনগুলোতে আমরা ক্যাথেটার অ্যাবলেশন থেরাপি ইউজ করতে পারি। ওকে, তাহলে এটাই ছিল আমাদের লাস্ট ডিসকাশন টপিক। তাহলে এই টপিকগুলো থেকে মেইনলি আমাদের কি কি পড়া লাগবে আর কি, অনেক কিছু ডিসকাশন করা হয়েছে। একদম ডিটেলস পড়া লাগবে হচ্ছে অ্যাট্রিওভেন্ট্রিকুলার ব্লক আর হচ্ছে অ্যাট্রিয়াল ফিব্রিলেশন, এই দুইটা থেকে কোনো কিছু বাদ দেওয়া যাবে না। প্রেজেন্টেশন, ইসিজি ফাইন্ডিংস, ম্যানেজমেন্ট, কজ সবগুলো পড়া লাগবে। অ্যাট্রিওভেন্ট্রিকুলার ব্লক এবং অ্যাট্রিয়াল ফিব্রিলেশন এই দুটো পড়ার পরে আমরা পড়বো হচ্ছে ভিটি আর এসভিটি। এরপর পড়বো হচ্ছে অ্যান্টি অ্যাডমিক যে ড্রাগগুলো আছে, এরপর পড়বো হচ্ছে লং কিউটি যে বক্সটা আছে। তাহলে এই 4-5টা টপিক পড়লে মোটামুটি এখান থেকে কোশ্চেন পাওয়া যাবে। কার কোনো কোশ্চেন আছে? যে কোশ্চেন আছে তাহলে আমরা ডিসকাশন এই পর্যন্ত আজকে। ওকে, ভালো থাকবেন সবাই।